সালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। এবং আমরা আজকে আমাদের কে- আহ, আমাদের জিও প্রফেশনাল যে ক্লাবটি আছে সেই ক্লাবটি থেকে আমরা আজকে কোভিড-19 ডায়েরি এপিসোড 3 একটি প্রোগ্রামে আবার আপনাদের সামনে। এবং আশা করি সবাই সবার পরিবার পরিজন সবাইকে নিয়ে এই লকডাউন এবং বিশ্বতে যে একটি সমস্যা আছে এই প্যান্ডেমিক সময়ে আহ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই সুস্থ আছেন। বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের সেশনগুলোতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাঝে যে এই ধরনের শঙ্কা ক্যারিয়ার নিয়ে কিংবা আমাদের ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ জীবনটা আমরা কিভাবে সাজাতে পারি, যে কোনো একটা স্পেসিফিক একটা সেক্টরকে নিয়ে আলোচনা করা, এবং যেই যেই সেক্টর আমরা বেসিক্যালি কাজ করতে চাচ্ছি, আমাদের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চাচ্ছি, সেই সব বিষয়গুলোতে নিয়ে আলোচনা করা। তো সেক্ষেত্রে আজকে আমাদের টপিক হচ্ছে টপিকটি ক্যারিয়ার ইন ব্র্যান্ডিং, হাউ টু প্রসিড ফ্রম স্টার্ট। এবং এই টপিকে আজকে আমাদের সাথে দ্যাট মিনস হচ্ছে আমাদের মূল বিষয়টা হচ্ছে মূল টপিক বা এরিয়াটা, যে এরিয়া নিয়ে আমরা দীর্ঘ সময় কথা বলবো, যেটা কিনা 1 ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি একটা সময় কথা বলবো, আলোচনা করব। সেই এরিয়াটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। এবং আমাদের সাথে আজকে আমাদের দুজন গেস্ট আছেন, যারা কিনা আমাদের ক্যাম্পাসে, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক পরিচিত। যারা অন্যান্য দিনের মতো এই দুইজন পরিচিত গেস্ট হচ্ছেন আমাদের মার্কেটিং ফ্যাকাল্টির দুইজন টিচার। এবং টিচার দুইজন গেস্টের নাম আমি আপনাদেরকে বলছি সবার আগেই। দুজন টিচার হচ্ছে, একজন হচ্ছে ভারত চক্রবর্তী ম্যাম, অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। এবং আরেকজন হচ্ছেন খোরশেদুল ওয়াহব তুহিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। সো এই ক্ষেত্রে আমি আমাদের যে দুজন টিচার আছে বা যে দুজন গেস্ট আছে, দুজন গেস্টকে আমাদের সাথে সংযুক্ত করছি এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আহ, আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনার বাসায় পরিবার পরিজন সবাই ভালো আছে? এখন পর্যন্ত সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখা যাক, সামনে তো উপরওয়ালাই জানেন। জি আলহামদুলিল্লাহ। এই এই মুহূর্তে আমরা আমাদের সাথে সংযুক্ত করছি আমাদের টিচার, আমাদের ক্যাম্পাসের সবচেয়ে যে যাকে কিনা আমরা সবাই চিনি এক নামে, যে তুহিন স্যার। সেই তুহিন স্যারকে আমরা অ্যাড করলাম। তুহিন স্যারও লাইক ভারত ম্যাম একই ফ্যাকাল্টি দুজনই, এবং দুজনই অ্যাসোসিয়েট প্রফেসর। এই দুজনের সাথেই আমাদের মার্কেটিং নিয়ে আজকে অনেক গল্প হবে, অনেক আলোচনা হবে। আপনারা সাথে থাকবেন এবং আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের কোনো জানতে চাওয়া কোনো বিষয় সম্পর্কে জানাবেন। পাশাপাশি হচ্ছে আমরা যে ক্লাবটি থেকে যে লাইভ সেশনে গেলাম, এই লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে আমাদের ভিউয়ার বাড়াবেন, যাতে কিনা আমরা পরবর্তীতে আরো উৎসাহ পাই এই ধরনের যুগ উপযোগী এবং ভালো কিছু কাজ করার জন্য, যাতে কিনা ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে আমরা আরো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, আরো কেরিয়ার বিল্ড আপের আরো কিছু কিছু বিষয় আপনাদের সাথে বলতে পারি। জি, এই মুহূর্তে আমি তুহিন স্যারের সাথে কথা বলতে যাচ্ছি কিছু বিষয় নিয়ে, এবং তুহিন স্যার এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন। স্যার, Sure. অ্যাকচুয়ালি হচ্ছে বর্তমান সময়ে মার্কেটিং বিষয়টা হচ্ছে এমন যে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা অর্গানাইজেশন যদি বিল্ড করা হয়, সেখানে যদি মার্কেটিং বিষয়টা না থাকে, সেই প্রজেক্টটা পুরোপুরি ফুলফিল হয় না। কারণ মার্কেটিং এর মাধ্যমেই আমরা একটা প্রজেক্টের সম্পূর্ণ কি করতে যাচ্ছি, আমরা আমাদের ক্লায়েন্ট কারা, কাদের কাছে কিভাবে আমরা পৌঁছে যাব, এই সবগুলো বিষয় আছে। তো মার্কেটিং এর হয়তো একটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং। স্যার, এই ব্র্যান্ডিং সম্পর্কে আমাদেরকে যদি সংক্ষেপে কিছু বলতেন। এবং আমরা আরেকটা বিষয় জানি যে কর্পোরেট মার্কেটিং এ সেক্টরটা, যে এই কর্পোরেট মার্কেটিং সেক্টরে ব্র্যান্ডিং একটা বিষয় আছে। এই কর্পোরেট মার্কেটিং সেক্টরে ব্র্যান্ডিং বিষয়টা কি, এই বিষয়টা স্যার যদি একটু বলতেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই মহা দুর্যোগের সময় সুস্থ থাকতে পারে, তার জন্য আমি সবার কাছে প্রার্থনা করছি। আচ্ছা, মার্কেটিং, ব্র্যান্ডিং এবং কর্পোরেট ব্র্যান্ডিং, তাই না? তো মার্কেটিং আমরা আসলে we all know about this marketing, আর those who are basically student of marketing, সো তাদের তার বলাই দরকার নেই। সো রাইট নাও অ্যাজ ইউ সেড, যে মার্কেটিং এখনকার যুগে আমরা যখন প্রজেক্ট করতে যাই, বিজনেস করতে যাই, ফার্স্ট আওয়ার ইটস কামস দ্য মার্কেটিং। ওকে, এবং মার্কেটিং কিন্তু সেটাই বলেছে, সো মার্কেটিং স্টার্টস বিফোর দ্য প্রোডাকশনস অ্যান্ড এন্ডস আফটার দ্য
delivery goods and services, ensuring the customer satisfaction. So right now, আগে একটা সময় ছিল we push to sell. So after production, whatever we produce, we push to sell, and profit is the ultimate target. Okay, but right now, as business become day by day very competitive, okay, lots of players are there, and you know, gradually the restriction গুলো একটা বর্ডার সাথে আরেকটা বর্ডার রেস্ট্রিকশন গুলো উঠে যাচ্ছে. So in that case, both national and multinational companies are in the market. So that's why, so marketing emergence বা marketing এর importance gradually increase করছে. It's undoubtedly. তো সেই পার্সপেক্টিভে যে কোনো প্রজেক্ট করি, কোনো বিজনেস করতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট টু সার্ভাইভ ইন দ্য মার্কেট উই হ্যাভ টু ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কম্পিটিটর্স, কনজিউমার্স. সো কনজিউমারদের কথা চিন্তা করতে গেলে ফার্স্টলি আমাকে চিন্তা করতে হয় আমরা কি ধরনের ভ্যালু ডেলিভারি করি, হোয়াট সর্ট অফ ভ্যালু is required for the customers. So in that case, definitely marketing comes first. And then branding. Okay, branding টা কি আসলে? Marketing once upon a time, as you said, যে মার্কেটিং একটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং. ওকে, আমরাও জানি যে মার্কেটিং একটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং. সো মার্কেটিং ইজ এ হোল সিনারিও, হোল বিজনেস. সো ইন দ্যাট কেস one part is branding, but এটা নিয়ে এখনো আসলে অনেক ডিবেট আছে. হ্যাঁ, আবার অনেকে বলছে মার্কেটিং মিনস ব্র্যান্ডিং. আপনি যদি আমরা যদি ফিলিপ বাটলার যে মার্কেটিংকেই বিভিন্নভাবে বিভিন্ন সময় ডিফাইন করছে. সো উইথ দ্য প্যাসেজ অফ টাইম অ্যাজ দ্য সিচুয়েশন ইজ চেঞ্জিং, সো যার কারণে মার্কেটিংকেও কিন্তু সে তার ডেফিনেশনগুলো, মার্কেটিংয়ের ডেফিনেশনগুলো সে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে. আমি তার লেটেস্ট একটা ডেফিনেশন, যেটা হয়তো কোনো বইতে নাই, আমি তার টুইটার থেকে পেয়েছি. সো অ্যাকর্ডিং টু হিজ ডেফিনেশন, হি ডিফাইন মার্কেটিং ইজ establishing a successful brand. Okay, so ultimate target of the marketing is to establish a successful brand. So gradually the difference between the marketing and the branding, এটা হচ্ছে আসলে মানে কমে আসছে. হ্যাঁ, ওভারঅল অ্যাপ্রোচটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড দ্য পার্ট হচ্ছে আমরা ব্র্যান্ডিং করে থাকি. আর কর্পোরেট ব্র্যান্ডিংসে আসলে এখন এখানে দুইটা স্ট্রিম আছে. আমরা ইউ ফাইন্ড সাম কোম্পানিজ, ওকে, the difference between the companies and the brand is same. If you consider the IBM itself is the brand, and their product, the brand name is also IBM. So there is no difference between the corporate brand and the product brand names. But you see the Unilever. So here, Unilever is one entity, and the Lux, Sunsilks, and other products, these are the different brands. So there is a sharp difference. So here, company itself branding itself. Okay. So at the same time, companies are also branding their products. Okay. So it depends on the company's mission and how do they operate in the markets. Will they go with the corporate brand, or will they only go with the individual brand or product level brands? Okay. So here, if you only focus, if you go with the corporate brand just like IBM, HP, okay, so there is no difference between the product brand and the corporate brand. But in case of other brands like Unilever, it has its own brand in different product categories. Okay, so here the question will come, as we are selling product, not our company, so whether we focus only on the product brands or the corporate brands. Okay, so there is a confusion. আমার সিম্পল অ্যান্সার যেটা হচ্ছে, আমি ধরেন আপনি একটা প্রোডাক্ট, okay, so you as a product you can brand yourself. Okay, whenever you brand yourself, there is another thing also matters. Who is your parents, from where you come from? Your parents also matter. Okay, that means the brand Lux, where does it come from? It comes from Unilever. So if Unilever has a bad reputation in the market, if Unilever is following the wrong practices, so it ultimately affects the brand Lux. So both corporate brand as well as the individual product level brand, both are matter for the company, as consumer give priority for both of them. So whenever we purchase the product, we not only consider the product, we also find out the sources. And if you find the purpose of the brand also ensure it minimize the risk. That means
as a brand, it not only meet up your value, rather it also maintain the value for the society. Okay, so I hope you can answer, get the answer. থ্যাংক ইউ স্যার, আপনার গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য, কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য, যেটা ব্র্যান্ডিং এবং হচ্ছে মার্কেটিং, কর্পোরেট মার্কেটিং ব্র্যান্ডিং এর বিষয়টা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো এই মুহূর্তে আমি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক ভারত চক্রবর্তী ম্যামের কাছে যাচ্ছি। ম্যাম, ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুটি আলাদা বিষয়, এবং এই দুটি আলাদা বিষয় হওয়া সত্ত্বেও আমরা অনেকেই এটা ভেবে থাকি যে হয়তো ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং সেম জিনিস বা সেম থিং থেকে আসছে। তো এই বিষয়টাকে, ডিফারেন্সটা মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর মাঝে যে বেসিক ডিফারেন্সটা নিয়ে ম্যাম যদি কিছু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যারা মাস পিপল মার্কেটিং এর কাজটি সরাসরি যারা করেন না বা যারা কর্পোরেট সেক্টরের সাথে সেইভাবে যুক্ত নন, তারা ছাড়া সাধারণত একটা ধারণা আছে যে মার্কেটিং বলতেই শুধু দুটি বিষয় ঘুরে ফিরে আসে, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। বাট এখানে একটা জিনিস বলে রাখা জরুরি, সেটা হচ্ছে মার্কেটিং শুধু সেলস এবং অ্যাডভার্টাইজিং ছাড়াও আরো অনেকগুলো কাজের সমষ্টি, এবং মার্কেটিং একটি অত্যন্ত ডাইভার্সিফাইড কাজ, সে কারণে এটা অনেকগুলো ছোট ছোট অ্যাক্টিভিটিস এর একটা কম্বিনেশন আমরা বলতে পারি। আর বেসিক্যালি ব্র্যান্ডিং কে মার্কেটিং থেকে আমরা আলাদা বলাটা ঠিক সঠিক হবে না, কারণ মার্কেটিং এর একটু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা যদি আমরা বলি যে একটা এলিমেন্ট হচ্ছে ব্র্যান্ডিং। উইদাউট ব্র্যান্ডিং মার্কেটিং ক্যানট বি ডান অ্যাকচুয়ালি। সেটা আমরা যে কোনো লোকাল প্রোডাক্ট বলি, যদি আমার প্রোডাক্টটা একদম নতুন কোনো প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রেও building a brand is very essential. If you want to do some marketing for your products, whatever the product is, it is very essential that you create or you establish a brand identity for yourself. তো সেই ক্ষেত্রে আসলে এটা বলা সঠিক নয় যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুটো আলাদা জিনিস। হ্যাঁ, ব্র্যান্ডিংটা হচ্ছে ব্র্যান্ড ডেভেলপ করার যে প্রক্রিয়া বা প্রসেসটা, বাট উইচ ইজ আ ভেরি এসেনশিয়াল অ্যান্ড যেটা বলবো যে ভেরি মাচ ইন্টিগ্রেটেড একটা পার্ট অফ মার্কেটিং। সো আপনি পুরনো প্রোডাক্টকে বিক্রি করতে চান, আপনি বাজারে নতুন কোনো প্রোডাক্ট আনতে চান, আপনি যেটাই করতে চান, বা আপনি আপনার প্রোডাক্টকে রিপোজিশনিং করতে চান, যেভাবেই আপনি ভাবেন না কেন, ব্র্যান্ডিং ছাড়া কিন্তু আসলে অন্য কোনো অল্টারনেটিভ নেই। সো আসলে ব্র্যান্ডিংটাকে আমরা মার্কেটিং এর বাইরে কোনো কিছু না ভেবে, মার্কেটিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা ব্র্যান্ডিংটাকে ভাবতে পারি, এবং তাই ভাবা উচিত। এবং যতগুলো গ্লোবাল ব্র্যান্ডস আমরা দেখি, বা আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, মানে যদি দেখি যে বাংলাদেশে লোকাল, ইন্টারন্যাশনাল, গ্লোবাল যতগুলো ব্র্যান্ড আমাদের আছে, সবগুলো কিন্তু পরিচিত, এবং যেটা স্যার বলছিলেন যে কর্পোরেট ব্র্যান্ড হোক অথবা মানে শুধু ব্র্যান্ডগুলোর মানে প্রোডাক্ট ব্র্যান্ডিং যেটাকে আমরা বলি, দুটা ক্ষেত্রেই কিন্তু আপনি যখনই প্রোডাক্টটাকে সেল করতে যাবেন, যখনই প্রোডাক্টটার ব্যাপারে মানুষকে, কনজিউমারকে বা আদার স্টেক হোল্ডার্সদেরকে জানাতে যাবেন, তখন কিন্তু ব্র্যান্ডিং ছাড়া এটার অন্য কোনো অল্টারনেটিভ নেই। সো আমি এটাই বলতে চাই যে অবশ্যই ব্র্যান্ডিং ছাড়া, ব্র্যান্ডিংকে আমরা মার্কেটিং থেকে আলাদা কোনো কিছু নয়, ব্র্যান্ডিং মার্কেটিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। থ্যাংক ইউ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তো স্যার, আমরা এই মুহূর্তে আমি তুহিন স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা জানি যে, সরি, স্যার কাইন্ডলি আপনার মাইকটি একটু আনমিউট করবেন। শিওর। স্যার, আমরা জানি যে প্রতিটা দেশে এবং ইন্টারন্যাশনালি, ন্যাশনালি আমাদের দেশে অনেক জায়ান্ট কোম্পানি আছে যারা তাদের মার্কেটিং সেক্টরগুলোতে অনেক বেশি কাজ করে যাচ্ছে। তো বর্তমানে মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে স্যার কিছু বলবেন, প্লাস আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে এই সকল জায়ান্ট কোম্পানিগুলো এবং দেশীয় যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে তাদের ব্র্যান্ডিংটা করতো, এবং আফটার প্যান্ডেমিক সিচুয়েশন তারা কি কি স্টেপ নিতে পারে, অথবা বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনে তারা কি কি স্টেপ নিয়েছে তাদের ব্র্যান্ডিং করার জন্য, প্লাস তাদের মার্কেটিং সেক্টরটাকে ডেভেলপ করার জন্য। স্যার, এই বিষয়ে যদি কিছু আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমরা তো আসলে বিফোর দিস প্যান্ডেমিক সিচুয়েশন, বিফোর দিস করোনা, what are the practices going on in the industry?
আমরা যত অলরেডি আমরা জানি মার্কেটিং নর্মালি বা ব্র্যান্ডিং যেভাবে চলছিল। ওকে, সো সার্টেনলি যখন আমাদের করোনা চলে এসছে, ওকে, সো দেয়ার ইজ a sharp changes in the practices of marketing practices or branding practices. Not only marketing and branding, whole operation, business operation, there is a changes. Okay, আর আফটার প্যান্ডেমিক কি হবে এটা তো আসলে এখন ডাউট। হ্যাঁ, সিচুয়েশন কোন দিকে নিচ্ছে মোড় নিবে, আমরা কি আসলে এই সিচুয়েশনে কতদিন কন্টিনিউ করবে, হ্যাঁ, কতদিন সাস্টেইন করবে সেটার উপরে। সো আমি এই রিসেন্ট সিচুয়েশনে কি হচ্ছে এটা একটু আপনাদেরকে ডিসক্রাইব করব। লাস্ট কিছুদিন আগে জ্যাকমা একটা কথা বলেছে। জ্যাকমা বলেছে রাইট নাও কোম্পানির প্রফিটটা কি, কোম্পানির প্রফিট হচ্ছে রাইট নাও হচ্ছে তার এক্সিস্টেন্স, সার্ভাইভাল ইজ দ্য প্রফিট। সো ইন দিস সিচুয়েশনে যত ব্র্যান্ডগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, তাদেরকে কিন্তু সার্ভাইভ করতে হবে। ঠিক আছে, মানুষ যেমন সার্ভাইভাল নিয়ে এখন করোনার হাত থেকে বাঁচার জন্য, সার্ভাইভ করার জন্য তারা ফাইট করছে, সিমিলারলি ব্র্যান্ডগুলো বা মার্কেটিং এর যে প্রোডাক্টগুলো আছে তারাও কিন্তু এখন এই সিচুয়েশনে ফাইট করে আসছে বাঁচার জন্য বা সার্ভাইভ করার জন্য। যদি আমরা সার্ভাইভ করতে পারি ইন নিয়ার ফিউচারে উইল গেট আওয়ার প্রফিট। সো রাইট নাও the toughest challenge for the brand is to survive. Okay, এখন আপনি যদি রিসেন্ট প্র্যাকটিস গুলো দেখেন, এখন দেখেন যে আমাদের এত বিলবোর্ড, ঠিক আছে, এত লিফলেট, তারপর হচ্ছে পোস্টার, নর্মাল ট্রেডিশনাল যে প্র্যাকটিস গুলো ছিল, হ্যাঁ, সবগুলো কিন্তু মানে ওয়েস্টেজ। হ্যাঁ, আমরা যারা বিলবোর্ড গুলো দিয়েছি, এখন যেহেতু মানুষ ঘরে বসে আছে, আমরা কাকে দেখাবো বিলবোর্ড গুলো, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে প্রোগ্রাম গুলো করতাম অন ইয়ারে, এখানে আমাদের মানে এখন পর্যন্ত বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে কিন্তু মিডিয়াটা ডমিনেট, ট্রেডিশনাল মিডিয়াতে আমরা ডমিনেট করছে। হ্যাঁ, মার্কেটিং প্র্যাকটিস গুলো বা কমিউনিকেশন গুলো ট্রেডিশনাল মিডিয়াতে মাধ্যমে হচ্ছে, টেলিভিশন, রেডিও এর মাধ্যমে হচ্ছে। বাট এখন কি হচ্ছে, এখন দেখেন যে হচ্ছে অন ইয়ারে কিন্তু ভালো প্রোগ্রাম নাই বা নতুন নতুন প্রোগ্রাম আসছে না, ঠিক আছে। যার কারণে কি হচ্ছে যে যারা হচ্ছে এগুলো স্পন্সরশিপে আসতো, যে প্রোগ্রামগুলোর জন্য স্পন্সর, যে বিভিন্ন প্রোডাক্টগুলো ব্র্যান্ডগুলো আসতো, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু নতুন করে রিথিঙ্ক হচ্ছে আমরা কি এগুলোতে স্পন্সরশিপ যাবো কিনা। বাট এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, আমি যেটা কিছুদিন আগেই পেলাম। রিসেন্ট একটা সার্ভে হয়েছে ইন্ডাস্ট্রির উপর। সার্ভেতে দেখা গেছে আমাদের কিন্তু টেলিভিশন ভিউয়ারশিপ ইনক্রিজ করেছে। টেলিভিশন ভিউয়ারশিপ ইনক্রিজ করেছে কোত্থেকে, আগে যে পোর্শনটা আমাদের হিন্দি সিরিয়ালগুলো দেখতাম, সেই লোকগুলো এখন কিন্তু আমরা বাংলাদেশি টেলিভিশনগুলো চ্যানেলগুলো দেখছি। তো সেক্ষেত্রে আমরা যখন বাংলাদেশি চ্যানেলগুলো দেখছি, তার মানে কি আমার ভিউয়ারশিপ বাড়ছে। ভিউয়ারশিপ বাড়লে নিশ্চয়ই আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন করার স্কোপ বেশি ফর ব্র্যান্ড বা কোম্পানিগুলোর ক্ষেত্রে। বাট প্রবলেম যেটা হয়ে গেছে এখানে, এখন দেখেন এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে বা কমিউনিকেশন আছে, যে হিউমারাস কমিউনিকেশন, হ্যাঁ, একটু লাইট কমিউনিকেশন, কিন্তু এই ব্র্যান্ডগুলো কিন্তু তাদের কমিউনিকেশন স্টপ করে দিয়েছে। কারণটা কি, ইটস এ সিরিয়াস সিচুয়েশন। এখানে কিন্তু মানে এখানে এই যে হিউমারাস মেসেজ দেওয়া, তারপর হচ্ছে ব্যবসায়ী মনোবৃত্তিটা শো করা, ঠিক আছে, ইট ইজ নট রাইট টাইম। যার কারণে অনেক ব্র্যান্ড তারা কিন্তু তাদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট গুলা কাট আপ করে ফেলেছে। রাদার দে আর ফোকাসিং অন দিজ ইস্যুস। আপনি দেখেন ডেটলের একটা অ্যাড, ঠিক আছে, তারা কিন্তু ফোকাস করছে যে আপনি আপনার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। তারা কিন্তু বলেনি যে আপনি ডেটল দিয়ে হাত পরিষ্কার করুন। অবভিয়াসলি তারা অ্যাডের একটা অংশে কিন্তু ডেটলকে দেখাচ্ছে, কিন্তু তারা কিন্তু কখনোই বলেনি যে আপনি ডেটল দিয়ে হাত পরিষ্কার করুন। তারা বলছে আপনি সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, সেটা যে সাবানই হোক, যে হ্যান্ড ওয়াশই হোক। ওকে, তার মানে কি, আজকে যদি মানুষ সার্ভাইভ করে, ব্র্যান্ড কিন্তু কনজিউমারকে অ্যাওয়ার্ড করছে। যদি আজকে কনজিউমার সার্ভাইভ করে থাকে, ডেফিনেটলি সে যে কোনো একটা সোপ দিয়ে হাত দিলে ওই সোপের বিক্রি ভালো হবে। বাট টুমোরো সে কিন্তু আপনার ডেটলই পারচেস করবে। তাহলে সেম যে জ্যাকমা যে কথা বলেছিল, যদি এখন রাইট টাইম, রাইট এট দ্যাট মোমেন্ট, যে ব্র্যান্ডের সাস্টেইনেন্স বা এক্সিস্টেন্সটাই হচ্ছে চ্যালেঞ্জ। ওকে, আপনি আরেকটা এক্সাম্পল দিই। আপনি যখন আমরা বিভিন্ন অপারেটরে কল করি, যে বিভিন্ন গ্রামীণ ফোন, রবি, আপনি যখনই রিং করছেন, ডায়াল করছেন, আপনাকে কিন্তু ফার্স্ট তারা মেসেজ দিচ্ছে কি, একটা অ্যাওয়ারনেস মেসেজ দিচ্ছে, তারপরে আপনাকে কানেক্ট করছে। দেখেন এই অ্যাওয়ারনেস মেসেজে 30 সেকেন্ড বা 15 সেকেন্ডস আপনাকে কিন্তু মানুষকে তারা অ্যাওয়ার করছে। প্র্যাকটিসটা, ব্র্যান্ডিং প্র্যাকটিসটা কিভাবে চলে গেছে, হিউম্যান প্র্যাকটিসে চলে গেছে, হিউম্যান অ্যাওয়ারনেস চলে গেছে। এখন দে আর ভেরি মাচ কনসার্ন উইথ দ্য সোশ্যাল ইস্যুস, হিউম্যান লাইফস। ওকে, সো অ্যান্ড নট অনলি দ্যাট, যে গ্রামীণ ফোন আর হচ্ছে এখন যারা হ্যান্ড স্যানিটাইজার বা মেডিসিন যারা সেল করছে, নট অনলি দ্যাট, আদার যে ব্র্যান্ডগুলো আছে, আদার যে প্রোডাক্ট, তারা তাহলে কি করবে, তাদের প্র্যাকটিসটা কি হবে? তারাও এখন দে ওয়ান্ট টু ফাইন্ড দ্য রেলেভেন্স। এই সিচুয়েশনে, এই 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 প্যান্ডেমিক সিচুয়েশনে বা এই ক্রাইসিস মোমেন্টে তারা মানুষের সাথে কিভাবে রিলেভেন্ট বা কিভাবে হচ্ছে। হ্যাঁ, একজন ইউনিলিভারের একজন
এক্সপার্ট সেদিনকে বলছে, তার বক্তব্য থেকে শুনছিলাম, তারা এখন মানুষকে অ্যাওয়ার করছে, ঠিক আছে, ভালোভাবে সাবান দিয়ে হাত ধুন, সাবান দিয়ে হাত ধুন। আচ্ছা, সাবান দিয়ে হাত ধোয়ার পরে কি হবে, তারা কি বলবে? আপনি যখন বারবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন, দ্যাটস মিনস আপনার ঘাড় আপনার হাতের ত্বকটাকে নষ্ট করছে। তার মানে তখন আপনি আরেকটা সিচুয়েশনে পড়বেন যে ইউর কনসার্ন অ্যাবাউট ইউর স্কিন। তখন তারা বলবে ঠিক আছে, আপনার স্কিনের সমস্যা, আপনি তাহলে লোশনও ইউজ করেন। এই সিচুয়েশন যেহেতু বারবার হাত ধুচ্ছেন, আপনার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি লোশন ইউজ করেন। দ্যাটস মিনস হাউ ইউ আর relating the issues. Okay, so this is the way how you can make the practices. Okay, so আর যেটা আগেই বলে দিলাম যে ফিউচারে কি হবে, লেটস ওয়েট ফর দ্য ফিউচার। আমরা তো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, তো এখন এই চেঞ্জটা কতদূর সাস্টেইন করবে, কিভাবে সাস্টেইন করবে, তার উপর ডিপেন্ড করবে যে ফিউচার ব্র্যান্ডিং প্র্যাকটিসটা বা মার্কেটিং প্র্যাকটিসটা কিভাবে হবে। হ্যাঁ, কিছু জিনিস তো ইন্ডিকেশন পাচ্ছি। আপনার একটা দেখেন মানুষ চিন্তাও করতে পারেনি বাসায় বসে অফিস করবে, কিন্তু এখন বড় বড় কর্পোরেটগুলোর মধ্যে ফুল টাইম কাজ করছে, মানে ফুল অপারেশন চালাচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ি তার বাসায় বসে বসে, ঠিক আছে। সো এটা কিন্তু কখনো মানুষ চিন্তাও করতে পারেনি। সো ডিউ টু দ্য ক্রাইসিস, ডিউ টু দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, সো দে হ্যাভ টু অ্যাডাপ্ট। সো ফিউচারে আমাদের কি হতে পারে, যদি এটা লং টাইমে সাস্টেইন করে, তাহলে আমাদের যে মার্কেটিং বা ব্র্যান্ডিং প্র্যাকটিসগুলো আমরা হয়তো ট্র্যাডিশনাল মিডিয়া থেকে কাট আপ করবো, করে আস্তে আস্তে কিন্তু আমরা কি অনলাইন মিডিয়াতে চলে আসবো। আমাদের আসতে হবে, ডেফিনেটলি আসতে হবে। ওকে, বাট এখানে আরেকটা জিনিস, মজার ইনফরমেশন, আপনাকে যদি ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে আপনার ভিজিলেন্সটা এনশিওর করতে হবে। আপনি যদি একটা ব্র্যান্ডকে 6 মাস বন্ধ করে বা 7 মাস বন্ধ করে রাখেন, মানুষের সামনে ভিউশিপে গেলেন না, তাহলে কিন্তু আস্তে ওই ব্র্যান্ডটা আপনাকে আস্তে আস্তে মারা যাবে। তখন আপনাকে আবার নতুন করে মানে রিজুমিনেট করা ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক। সো এখানে কিন্তু যে কর্পোরেটে যারা আছে, তারা কিন্তু আবার চিন্তাও করছে, তাহলে কি করবো আমরা? একবারে কি টেলিভিশন ভিউয়ারশিপ বা নিউজ পেপার রেডিও থেকে আমরা অফে করে দিব? যদি একবারে অফ করে দিই, তাহলে কি হবে? তাহলে এই ব্র্যান্ডটাকে অস্তিত্ব নিয়ে আবার প্রবলেম তৈরি হবে। So they are making a balance between the traditional as well as right now the online বা digital platform. আর digital platform আমরা এটা তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে এত বেশি ফোকাসড ছিলাম না। আমাদের ইউজ বিহেভিয়ারের মধ্যে এটা ছিল না, আমাদের অনেক কনফিউশন ছিল, অনেক ডাউট ছিল এটা ক্রেডিবিলিটি নিয়ে, ট্রাস্ট নিয়ে। বাট এখন কিন্তু মানুষ মানে there is no other alternative rather than digital or e-commerce. সো আমরা কিন্তু ওটার মধ্যে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর যখন এই যে একটা ইউজ বিহেভিয়ার তৈরি হয়ে যাচ্ছে, আমরা যখন ডিজিটালে বা অনলাইনে বা ই-কমার্সে যে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সো গ্রাজুয়ালি যারা কর্পোরেট ব্র্যান্ডগুলো বা ব্র্যান্ডগুলো যখন আছে, তারাও কিন্তু তখন চিন্তা করে যে ইউজাররা যখন শিফট করছে ট্রেডিশনাল মিডিয়া থেকে যে ডিজিটাল বা ই-কমার্সের দিকে, তখন তারাও চিন্তা করবে যে তাহলে আমরা ওই সেক্টরটাই আরো বেশি প্রমোট করি। সো দিজ আর দ্য চেঞ্জেস ইন কামিং ডেজ। থ্যাংক ইউ স্যার, আপনার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য বা কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই এখন আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ভারত চক্রবর্তী ম্যামের কাছে একটা কোশ্চেন থাকবে। চাকরি বাজারে ব্র্যান্ডিং এর সেক্টরে কেমন ধরনের জব অ্যাভেলেবেল আছে? অনেকেই চিন্তা করে যে অন্যান্য নন ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, তারা মার্কেটিং সেক্টরে আসতে চাচ্ছে বা মার্কেটিং সেক্টরে কাজ করছে, এক্ষেত্রে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? স্যার, ম্যাম এই সকল বিষয়গুলো নিয়ে কিছু বলবেন। আচ্ছা, এইটা একটা যেটা মানে সবসময় একটা প্রশ্ন থাকে, চাকরি বাজার তো একটা বিশাল মানে কি বলবো চ্যালেঞ্জের জায়গা। তো সেখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে মার্কেটিং এ একটা, যেহেতু আমি একটু আগেও বলছিলাম যে এটা যেহেতু খুবই ডাইভার্সিফাইড একটা ফিল্ড, এখানে অনেক ধরনের আসলে চাকরির স্কোপ থাকে। যদিও আমাদের মধ্যে বেশিরভাগই ধারণা থাকে যে মার্কেটিং এর সাথে সেলস এর একটা রিলেটেড সম্পর্ক আছে। সেলস যেমন একটা ফিল্ড জবের ক্ষেত্রে মার্কেটিং রিলেটেড, সেটা ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ফিল্ড কিন্তু মানে আরো অনেক ধরনের ডিফারেন্ট কাজ কিন্তু মার্কেটিং এর সাথে রিলেটেড। যেমন আমরা যদি বলি যে আমরা যদি দেখি যে লজিস্টিক্স একটা বড় মানে ফিল্ড, যেখানে মার্কেটিং এর সাথে সরাসরি আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সেলস এর সাথে অবশ্যই যুক্ত থাকতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি সার্ভিস প্রভিশনের সাথে যুক্ত থাকতে পারেন, কাস্টমারের সাথে সরাসরি আপনি ডিল করতে পারেন, যেটা আমরা কাস্টমার রিলেশনশিপ ডেভেলপমেন্ট আমরা বলি, বা কাস্টমার এঙ্গেজমেন্টের সাথে আপনি সরাসরি যুক্ত থাকতে পারেন, বা সরাসরি
সরাসরি কাস্টমার হ্যান্ডলিং, যেটা কাস্টমার কেয়ার আমরা বলি, সেখানে আপনি সরাসরি যুক্ত থাকতে পারেন। তাছাড়া আরেকটা বড় সেক্টর হচ্ছে সেটা হচ্ছে যে লজিস্টিক্স এর সাথে সাপ্লাই চেইন একটা ইম্পর্টেন্ট বিষয় তো আছেই, রয়েই যায়। অ্যাডভার্টাইজিং এটা আরেকটা বড় জায়গা, যেখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা কোম্পানিরই তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য যথেষ্ট পরিমাণ এফোর্ট এবং যথেষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। তো ইন দ্যাট কেস তাদেরকে অবশ্যই কোনো না কোনো ফার্মের সাহায্য নিতে হয়। খুব কম কোম্পানি আছে যাদের আসলে ইনহাউস এজেন্সি থাকে, যারা নিজেরাই নিজেদের প্রোডাক্টের ব্র্যান্ডিং এবং প্রমোশনের কাজটি করে থাকেন। মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোম্পানিগুলোকে আউটসোর্সিং করতে হয় ফর প্রমোটিং দেয়ার ব্র্যান্ডস এন্ড ফর ক্রিয়েটিং দেয়ার ব্র্যান্ডিং। তো ইন দ্যাট কেস দেখা যায় যে অ্যাডভার্টাইজিং এজেন্সি গুলো একটা বড় সেক্টর, যেখানে আসলে মার্কেটিং এর সাথে সরাসরি আমরা ক্যারিয়ার ডেভেলপের জন্য কাজ করতে পারি। এছাড়া আসলে সহজ কথা বলতে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মার্কেটিং কিন্তু আসলে সব জায়গায় অ্যাপ্লিকেবল। আজকে আপনি ব্যাংকে কাজ করেন, সেটা সরকারি ব্যাংক হোক, সেটা প্রাইভেট ব্যাংকিং হোক, অর্থাৎ মার্কেটিং এর নলেজটা আপনি কিন্তু সব জায়গাতেই আসলে অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো সরাসরি আমরা মার্কেটিং এর কাজ করছি না, বাট সেই ক্ষেত্রেও মার্কেটিং এর নলেজটা কিন্তু আপনি সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারছেন। মার্চেন্ডাইজিং সেক্টরে অনেকে কাজ করে থাকেন, যারা হয়তো দেখা যাচ্ছে যে মার্কেটিং এর স্পেসিফিক একটা বা দুটো ফাংশন নিয়ে কাজ করছেন, কিন্তু হয়তো তারা সরাসরি সো কল্ড মার্কেটিং যেটাকে আমরা বলি, সেটার সাথে হয়তো মার্কেটিং এর যে ব্রাইটার সাইড, মানে প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং, সেটার সাথে হয়তো তারা যুক্ত নয়, কিন্তু তারা পেছনে থেকে প্রোডাকশনের সাথে যুক্ত। তারা হচ্ছে আপনার সেলস, মানে যেটাকে আমরা বলি যে এস্টিমেট করা, সেলস ফোরকাস্টিং, কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ানো যায়, কাস্টমারকে সরাসরি কিভাবে প্রোডাক্টটা বিক্রি করা যায়, সেই ধরনের সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করে থাকেন। সো আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন এবং ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন যে কোনো দিক থেকেই কিন্তু আপনি মার্কেটিং এর সাথে যুক্ত থাকতে পারেন। সো মার্কেটিং এর যে অনেকগুলো অ্যাসপেক্ট আছে, যে অনেকগুলো ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন গুলোর মধ্যে যে কোনো দিকেই আপনি কাজ করতে পারেন। এখন দেখেন বাংলাদেশে ট্যুরিজম, আমরা এই কোভিড-19 আসার আগে ইন্টারন্যাশনালি ট্যুরিজম সেক্টর একটা খুবই মানে বুমিং সেক্টর, এবং বাংলাদেশেরও কিন্তু যথেষ্ট অপরচুনিটি আছে ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করার। সো আমাদের বাংলাদেশি ট্যুরিজমের যে 2-3টা আমরা যদি বলি যে পায়োনিয়ার প্ল্যাটফর্ম আছে, সেখানেও কিন্তু অনেকে আছেন যারা ট্যুরিজমকে বা ডেস্টিনেশন মার্কেটিং যেটাকে আমরা বলি, বা ডেস্টিনেশন ব্র্যান্ডিং যেটাকে আমরা বলি, সেটার সাথে যুক্ত। নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন মিউজিয়াম গুলো, যেমন আর্ট গ্যালারি গুলো, যেমন ধরেন আমরা যদি বলি যে হসপিটালস গুলো, এরাও কিন্তু মার্কেটিং এর কাজ করছেন। সো যেখানেই আপনি আসলে আপনার কাস্টমার বা কনজিউমারের সাথে এঙ্গেজড হতে চান, বা ইউ ওয়ান্ট টু সেল ইউর প্রোডাক্ট, বা ইউ ওয়ান্ট টু কমিউনিকেট ইউর প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স অর কনজিউমার, সেখানে কিন্তু আসলে মার্কেটিং এর অ্যাপ্লিকেশন আছে। এবং সেই ক্ষেত্রে সেই সব জায়গাগুলোতেই কিন্তু আসলে মার্কেটিং এর অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই। সো চাকরির বাজারে যদিও আমাদের একটা প্রোটোটাইপ ধারণা হচ্ছে যে খুব কম মার্কেটিং এর কাজ আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে মার্কেটিং এর কিন্তু আসলে কাজ আছে, কাজের কিন্তু আসলে অভাব নাই। এখন আমাকে ডিসাইড করতে হবে যে আমার যে ক্যালিবার, আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে এক্সপেকটেশন বা আমার যে নলেজ, সেই অনুযায়ী আমি আসলে কোন ধরনের কাজটা করতে পারবো। অনেকেই দেখা যায় ইনিশিয়ালি বাংলাদেশে, আমি আমার অনেক পরিচিত সিনিয়র ভাইদের বা জুনিয়র অনেককে দেখেছি যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, যারা প্রপার মার্কেটিং এ হয়তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে শুরু করেন। প্রথমে হয়তো তারা সরাসরি ব্র্যান্ডিং নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না, কারণ আমাদের বাংলাদেশে চাকরির মার্কেটটা সেরকম, স্ট্রাকচারটা সেরকম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা দুটো সিচুয়েশন আমি দেখেছি। একটা হচ্ছে অনেকে সরাসরি সেলসে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করেন, যখন তাদের লজিকটা হচ্ছে এরকম যে তারা একটা বা দুটো ব্র্যান্ডকে বেশ কিছু বছর ধরে যখন তারা বুঝে ফেলেন যে ব্র্যান্ডটা কিভাবে কাজ করছে, ব্র্যান্ডের যে কম্পিটিং ব্র্যান্ড গুলো আছে সেটা তারা কিভাবে কাজ করছে, টোটাল মেকানিজমটা যখন তারা বুঝে ফেলেন, তখন তারা আস্তে করে মিড লেভেলে গিয়ে তারা দে সুইচ টু কোর মার্কেটিং বা কোর ব্র্যান্ডিং এর কাজ। আবার অনেকে আছেন যে দে স্টার্ট দেয়ার ক্যারিয়ার ফ্রম অ্যাডভার্টাইজিং এজেন্সিস, সেখানেও একটা সুযোগ থাকে, কারণ হচ্ছে যে এখানে যেহেতু মার্কেটিং মানে আমার ব্র্যান্ডটা কিভাবে ডেভেলপ করা হচ্ছে, মানে বিভিন্ন ব্র্যান্ডগুলো কিভাবে তাদের কাস্টমারের সাথে বা কনজিউমারদের সাথে কমিউনিকেট করছে, এই বিষয়গুলো যেহেতু আপনি হাতে কলমে শিখতে পারছেন এজেন্সিতে কাজ করে। সো এটাও একটা স্কোপ যে আপনি এজেন্সির মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপ করে দেন ইউ জাম্প টু working with branding or working as a marketing manager অথবা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে সরাসরি। আর অবশ্যই কিছু কয়েকজন থাকেন যারা মানে প্রথমে ইনিশিয়ালি মার্কেটিং এ তাদের কাজটা শুরু করেন, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন তারা তাদের পার্টিকুলার যে ব্র্যান্ডটা নিয়ে তারা কাজ করেন,
সেই ব্র্যান্ডটা নিয়ে তারা 3 থেকে 5 বছর কাজ করার পর 3 বছরটা আমার মনে হয় যে ইনিশিয়ালি সবাই 3 বছর একটা ব্র্যান্ডের পেছনে সময়টা দেওয়া জরুরি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্র্যান্ড এন্টায়ারলি, টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল ইন্ডাস্ট্রি এন্টায়ারলি, এবং তারপরে আমার মনে হয় যে 3 বছর পর তারা দে ক্যান সুইচ দেয়ার জব টু এনাদার ব্র্যান্ড। সেটা রিলেটেড ইন্ডাস্ট্রি হতে পারে, আনরিলেটেড ইন্ডাস্ট্রিও হতে পারে। যেমন আপনি আগে কাজ করতেন টোবাকো ইন্ডাস্ট্রিতে, এর পরবর্তীতে আপনাকে টোবাকো ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আনরিলেটেড একটা ইন্ডাস্ট্রিতেও কিন্তু আপনি যেতে পারেন। আবার অনেকে আছে রিলেটেড ইন্ডাস্ট্রিতেই তারা হচ্ছে জাম্প করতে থাকে। সো এই জিনিসটাই হচ্ছে মেইনলি ক্যারিয়ারের ক্ষেত্রে যে মার্কেটিং সম্পর্কে একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের জানার পরিধিটা আরেকটু বাড়ানো দরকার, যে মার্কেটিং এর যে কাজ আছে এবং মার্কেটিং রিলেটেড যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো কিভাবে তারা কাজ করছে। এখানে আপনি গুডস নিয়েও কাজ করতে পারেন, পণ্য নিয়েও কাজ পণ্যের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে আপনি কাজ করতে পারেন, আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আছে যেগুলো মার্কেটিং এর যে বিভিন্ন কাজগুলো আছে সেগুলো করছে। আর একটু একটা সেকেন্ড আমি মানে উইথ অল ইউর পারমিশন, আমি স্যার যে একটু আগে যে টপিকটা নিয়ে কথা বলছিলেন, আমি একটা জিনিস জাস্ট একটু অ্যাড করতে চাইছি, এবং আমি যিনি মডারেটর আছে ওনাকে রিকোয়েস্ট করবো যে প্রতিটা কোয়েশ্চেনের পরে যেন উনি মানে বোথ দ্য স্পিকারকে একটু জিজ্ঞাসা করে নেন যে তাদের যদি কিছু অ্যাড করার থাকে। সো যেটা স্যার বলছিলেন যে নেক্সট স্টেপ গুলো কি কি, তো স্যার অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুলি পয়েন্টেড আউট সবগুলো জিনিস। একটা জিনিস জাস্ট আমি একটা শব্দই আমি জাস্ট একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কনজিউমার এঙ্গেজমেন্টটা, এমপ্যাথিটা শো করা। কোম্পানিগুলো আগে সেলসকে মাথায় রেখে প্রোডাক্টকে বিক্রি করার কথাটা মাথায় রেখে তো আগে কাজ করতেন। এখন আমরা কিন্তু স্যার এত সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু স্পষ্ট এই জিনিসটাই ছিল যে এখন তারা প্রোডাক্টটা সেল করাটা তাদের প্রাইমারি অবজেক্টিভ নয়, এখন প্রাইমারি অবজেক্টিভটা হচ্ছে এমপ্যাথিটা শো করা, কনজিউমারদেরকে এই জিনিসটা বিশ্বাস করানো, এই ব্যাপারে কনভিন্স করা যে দে আর উইথ দেম। সেই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এখনকার যুগের বিষয়, এবং স্যার অলরেডি বলেছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মটাই হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি মার্কেটিং এর জন্য। সো এই অপরচুনিটিটাকে যত তাড়াতাড়ি বাংলাদেশের কোম্পানিগুলো গ্র্যাব করতে পারবে, এটা তাদের জন্য হচ্ছে তত বিশেষভাবে তাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। অবশ্যই আমি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ম্যাম অ্যাকচুয়ালি আমি দুঃখিত যে আপনাদের মতামতগুলো আমার শেয়ার করা বা জিজ্ঞেস করা কিছু বলার ছিল কিনা সেগুলো জানানো আপনাদের উচিত ছিল, তার জন্য আমি দুঃখিত। আপনাদের মতামত দেওয়ার ইস্যুটা আমি বলতে পারিনি। তারপরে স্যার ম্যাম আরেকটা ইস্যু ছিল যে আমরা অনেকেই নন ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, দেখা যাচ্ছে তারা ইন ফিউচারে তাদের কেরিয়ার করছে মার্কেটিং নিয়ে। তো এই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে মার্কেটিং নিয়ে কেরিয়ার করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, বা অনেকেই দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছে কিংবা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছে, পরবর্তীতে তারা তাদের ক্যারিয়ার দেখা যাচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং সেক্টরে কাজ করছে। তো এই ক্ষেত্রে তারা কি কোনো তাদের ক্যারিয়ারকে বুস্ট আপ তারা বা বেশি অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তারা কি কোনো স্পেসিফিক কোনো কোর্স করবে কিংবা কোনো সার্টিফিকেট তাদের জন্য কি ম্যাম কোনো প্রয়োজন আছে কি? স্যার আপনি আগে বলুন, তারপরে আমি যদি কিছু বলার থাকে বলি। ম্যাম কোশ্চেনটা আমি আপনাকে করেছি ম্যাম। আমাকে করেছেন, আচ্ছা ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু স্পেশালাইজড কোর্সের কথা আমরা বলি, বাট তার আগে আমরা দেখি যে এখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে তারা বিভিন্ন স্পেশালাইজ যেগুলো আমরা এক্সিকিউটিভ যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো এখন করা হয়, যেখানে আপনি স্পেশালাইজ করতে পারবেন। যেমন আপনারা যে ক্লাবের আন্ডারে কাজ করছেন, যে ইএমবিএ প্রফেশনাল ক্লাব, সেটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2টো ফ্যাকাল্টি আছে যারা মার্কেটিং রিলেটেড বিভিন্ন নলেজগুলো দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে এক্সিকিউটিভ প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু আপনি হচ্ছে মার্কেটিং রিলেটেড নলেজগুলো পেতে পারেন। আর এটা বাইরে এটার কারণ হচ্ছে যে আমরা জাহাঙ্গীরনগরের যে ফরম্যাটে আমরা হচ্ছে কোর্সটা করাই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মার্কেটিং এর যে বেসিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি একটা মিনিমাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। আর এছাড়া এর বাইরেও আমরা দেখে থাকি যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে, যে ইনস্টিটিউশনগুলোতে স্পেসিফাইড কিছু সার্টিফিকেট
সার্টিফিকেশন প্রোগ্রাম, ডিপ্লোমার মতো কিছু প্রোগ্রাম হচ্ছে অফার করা হয়ে থাকে। তবে সেইগুলোর সংখ্যা খুব বেশি নয়, খুব রিলেটেড মানে খুব লিমিটেড কিছু মানে এন্টিটি আছে, যেমন আইবিএ আছে, আইবিএ এরকম কিছু সার্টিফাইড ডিপ্লোমা প্রোগ্রাম অর্ডার মানে করে দিয়ে থাকেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এর কথা বলছি, যেখানে প্রফেশনালরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে যখন তারা মনে করেন যে তারা স্পেসিফিক কোনো বিষয়ে মানে স্কিল ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে তারা এই কোর্সগুলো নিয়ে কাজ করেন। যেমন ধরেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে একটা ছোট কোর্স করা, তারপরে হতে পারে যে আপনি হতে পারে সেটা হচ্ছে যে আপনি মার্কেটিং কমিউনিকেশনস নিয়ে কোনো কোর্স করতে পারেন। সো এই ধরনের কিছু ছোট ছোট কিছু স্পেসিফিক ডিপ্লোমা টাইপ কোর্সেস প্রোভাইড করা হয়। বাট আগেই বললাম সেটার আসলে সংখ্যা এবং স্কোপ দুটাই আসলে তুলনামূলকভাবে লিমিটেড। সো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেটা ব্যাপক হারে হচ্ছে সেটা হচ্ছে যে তারা এক্সিকিউটিভ প্রোগ্রাম অফার করেন, যেখানে তারা মার্কেটিং এর মানে যেটাকে আমরা বলি যে স্পেশালাইজড ইন মার্কেটিং, সেটা করলে একটা মিনিমাম ধারণা পেতে পারেন যে কেউ, যে কোনো নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের যে কেউ এসেও এই ধরনের মানে যদি আমরা বলি যে নলেজটা ডেভেলপ করা আসলে পসিবল। থ্যাংক ইউ ম্যাম। আমি এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তুহিন স্যারের কাছে যাচ্ছি। স্যার, কিছুক্ষণ আগে বারতা ম্যাম যে বিষয়গুলো আলোচনা করছেন তার সাথে একটু আরেকটা বিষয় অ্যাড করতে যাচ্ছি। লাইক আপনার ধরেন যে আমরা আমাদের দেশে অনেকগুলো আছে যারা কিনা প্রফেশনাল সার্টিফিকেট দিচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং সেক্টরে, ঠিক লাইক ফাইন্যান্স সেক্টরে হয়তো বা এমন কিছু প্রফেশনাল কোর্স আছে, ঠিক এই মার্কেটিং সেক্টরে কি এই টাইপের কোনো প্রফেশনাল কোর্স আছে কিনা যেগুলো আমাদের মার্কেটিং সেক্টরে যা চাকরি বাজারের যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাকে আমাদেরকে অনেকটা বুস্ট আপ করে রাখবে বা অন্যান্য প্রতিযোগীদের থেকে আমাদেরকে অনেকটা এগিয়ে রাখবে? আচ্ছা, থ্যাংক ইউ। সো ক্যারিয়ার নিয়ে আমি একটু অ্যাড করি ম্যাডামের সাথে, ম্যাডাম তো সবগুলোই পয়েন্ট আউট করেছে। সো যারা আছে ক্যারিয়ার নিয়ে টু মাচ কনসার্ন, আপনাকে আগে ডিসাইড করতে হবে আসলে আপনি কোথায় ক্যারিয়ার করতে যাচ্ছেন। যদি ব্যাপারটা হয় আমি যে চাকরিটা পেয়েছি আমি সেটাই করব, ঠিক আছে, সেক্ষেত্রে তার কিছু করার নেই। বাট আপনার যদি পেশেন্স থাকে, ন্যাক থাকে না আমি মার্কেটিং বা ব্র্যান্ডিং এ ক্যারিয়ার করব, ঠিক আছে, সো দেন আপনাকে কিন্তু নিজেকে সেভাবে তৈরি করতে হবে। ওকে, সো ফার্স্ট আপনাকে হয়তো মার্কেটিং সেক্টরে বা কোথাও একটা কোম্পানিতে ব্র্যান্ড অফিসার, মার্কেটিং অফিসার, সেলস এক্সিকিউটিভ, আপনি যেভাবে আপনার ইচ্ছা হয় বা আপনার পছন্দ যেভাবে আছে সেভাবে জয়েন করতে হবে। দেন হচ্ছে আপনাকে আপনার স্কিলের কোশ্চেনটা আসবে, দেন আপনাকে ফিল করতে হবে আপনার কি ধরনের স্কিল দরকার, ঠিক আছে। আপনাকে আসলে মার্কেটিং এ ডিপ্লোমা করবেন নাকি তাছাড়া আরো বড় ডিগ্রি করবেন, এক্সিকিউটিভ এমবিএ করবেন, ঠিক আছে। এটা আপনি এখন এটা দেশেও করতে পারেন, দেশের বাইরেও করতে পারেন, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আপনার চয়েস করতে হবে আসলে আমি কোন ফিল্ডে কাজ করবো। আমি কি ব্যাংকে কাজ করব, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করব, আমি এইচআর এ। সো আপনি যেই সেক্টরেই কাজ করতে চান না কেন, আপনার যেখানেই পছন্দ ডিজায়ার থাকে না কেন, সেইভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। এখন তৈরি করার জন্য আপনাকে ডিপ্লোমা আছে, শর্ট কোর্স আছে, এমবিএ আছে, এক্সিকিউটিভ এমবিএ আছে, হ্যাঁ, আরো প্রফেশনাল কোর্সও আছে। এখন আমরা জানি যে আপনি যেটা বললেন যে হ্যাঁ ফাইন্যান্সের ক্ষেত্রে বা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, মেইনলি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেকগুলো সার্টিফাইড কোর্স আছে বা প্রফেশনাল কোর্স আছে যেগুলো আমরা করতে পারি। মার্কেটিং এর ক্ষেত্রে সেভাবে আছে কি না, হ্যাঁ, আগে একটা সময় খুব বেশি ছিল না। আমি একটা জানি যে চার্টার্ড ইনস্টিটিউট অফ, হ্যাঁ, তারা হচ্ছে ইউকে থেকে মার্কেটিং প্রফেশনালদের জন্য একটা কোর্স অফার করে থাকে, আপনারা সেটা করতে পারেন। হ্যাঁ, তারপরে এখন বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন হয়েছে, ম্যাডাম যেটা বলেছে আইবিএ তে কিন্তু অনেকগুলো কোর্স অফার করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে। আমি জানি না আসলে এটা রিসেন্টলি চলছে কিনা, মাঝখানে একটা তো ইউজিসি থেকে বা ইউনিভার্সিটি একটা ইনভার্ট ছিল, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, এছাড়াও কিন্তু অনেকগুলো আরো অনেক ইনস্টিটিউশন আছে যেখান থেকে কিন্তু এই সার্টিফাইড কোর্সগুলো, শর্ট কোর্সগুলো অফার করে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক ইউনিভার্সিটি কিন্তু ফ্রি অনলাইন কোর্স দিচ্ছে, ফ্রি অনলাইন কোর্সগুলো অফার করছে। সো আপনারা কিন্তু এগুলো করতে পারেন, ঠিক আছে। সো মার্কেটিং হয়তো বাংলাদেশে খুব বেশি সার্টিফাইড কোর্স নাই, হ্যাঁ, তারপরেও সাপ্লাই চেনের করে কোর্স আছে, ঠিক আছে। ব্র্যান্ড ফর্ম থেকে ওরা কিছু যে ওয়ার্কশপ জাতীয় কিছু অ্যারেঞ্জ করে থাকে। তারপর হচ্ছে স্কুল অফ সেলস ম্যানেজমেন্ট, ওরা হচ্ছে শর্ট টার্ম কোর্স অফার করছে, ঠিক আছে। আর আমাদের মতো যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমরা তো ইভিনিং এমবিএ অফার করছি,
এক্সিকিউটিভ এমবিএ অফার করছি। সো আর এছাড়া যদি আপনি আরো মানে স্পেসিফিক যদি আরো ভালো কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেশের বাইরে যেতে হবে। আপনি বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে, আরো বিভিন্ন প্রফেশনাল কোর্স অনেকে অফার করে থাকে, আপনাকে অনলাইনে সার্চ করে সেভাবে অ্যাডমিশন নিয়ে বাইরে যেতে হবে আপনাকে কোর্স করার জন্য। স্বরূপ, এতে আশা করি আমার অ্যান্সার এখানেই শেষ। ওকে, আমার ফার্দার কোয়েশ্চেন? জি ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে ম্যাম, শুনতে পাচ্ছি। স্যার স্যার ম্যাম, আমি আপনাকে বলবো যে স্যারের সাথে স্যারের কথাগুলোর সাথে একমত হয়ে আপনার কি কিছু বলার আছে? না, স্যার যেটা বলেছেন সেটাই, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো মানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো এখন প্রচুর ফ্রি কোর্স দিচ্ছেন, সেই কোর্সগুলো আপনারা করতে পারেন। তবে আমি যতটুকু খুঁজে দেখেছি যে একদম কোর মার্কেটিং রিলেটেড কোর্সগুলো আসলে সেরকম ভাবে অফার তারা করছেন না। যেমন মানে আমি যেটা বলবো যে সরাসরি, যেমন আমি মার্কেটিং কমিউনিকেশনস এর উপরে কিছু কোর্স পেয়েছি, কিন্তু সরাসরি যেমন আপনি সেলস সম্পর্কে শিখতে পারবেন, রিটেইলিং সম্পর্কে শিখতে পারবেন, ডিস্ট্রিবিউশন সম্পর্কে শিখতে পারবেন, হ্যাঁ, এরকম কোর্স আসলে আমি খুব একটা দেখিনি, আমার চোখে পড়েনি। তবে সাস্টেইনেবিলিটি মার্কেটিং, সাস্টেইনেবিলিটি ডাইমেনশন, এই ধরনের বিভিন্ন যেগুলো রিলেটেড সামহাও ফিউচারে গিয়ে কাজে লাগবে, সেই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি কোর্স দেখেছি। সো এটা একটা বড় অপরচুনিটি হতে পারে যে কোভিড-19 আমরা বাসায় যারা বসে আছি তারা এই ধরনের কোর্সগুলো আন্ডারটেক করে তারা কিছুটা ফ্রি সার্টিফিকেট নিয়ে কিছুটা তাদের নলেজটাকে ডেভেলপ করতে পারেন, অ্যাপার্ট ফ্রম যেগুলো আমরা আলোচনা করলাম আর কি, যে ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ছাড়া। থ্যাংক ইউ ম্যাম। এবার আপনার কাছে ম্যাম আমি আরেকটি বিষয় জানার ছিল যে অ্যাজ এ ব্র্যান্ড মার্কেটার হিসেবে আমরা যখন ক্যারিয়ার গড়ি বা গড়ার চিন্তা করি, শুরুর দিকে আমরা কিভাবে ক্যারিয়ার গড়ার দিকে ব্র্যান্ড মার্কেটার হিসেবে আমরা কি ধরনের কাজ করতে পারি, কোন ধরনের ব্র্যান্ড মার্কেটার হিসেবে কোন ধরনের স্কিল ডেভেলপ করতে পারি, এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি অ্যাজ এ ব্র্যান্ড মার্কেটার হিসেবে, এই বিষয়ে ম্যাম কিছু দিক নির্দেশনা যদি দিতেন। আচ্ছা, এখানে আসলে যে প্রশ্নটা আপনি এখন করেছেন, ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা আপনি এখন করেছেন সেই প্রশ্নটার উত্তরগুলো আসলে অনেকটা কিছুটা আমরা আলোচনা করে ফেলেছি বলে মনে হয়। কারণ হচ্ছে যে এক নম্বর তো স্যার একটা কথা, খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আপনার প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার ন্যাকটা কোন দিকে আছে সেটা ডেভেলপ করা, মানে আইডেন্টিফাই করা যে আপনি কি আসলে পিওর ব্র্যান্ডিং, পিওর মার্কেটিং এর সাথে কাজ করতে চান কিনা। যদি পিওর ব্র্যান্ডিং বা পিওর মার্কেটিং এর সাথে আপনি কাজ করতে চান, তাহলে এর আগে কোনো একটা প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে দেয়ার আর লটস অফ অপরচুনিটিস। আপনি দেশীয় ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, দেশীয় কোম্পানিতে কাজ করতে পারেন, আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাজ করতে পারেন, এবং সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, সেটা সরকারিও হতে পারে, সেটা বেসরকারিও হতে পারে। স্কিলের কথা যেটা বলা, সেটা হচ্ছে যে মার্কেটিং এর ক্ষেত্রে যেহেতু আপনি এখন, এটা আসলে স্কিলটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করছেন। কারণ এক একটা কাজের জন্য আপনার স্পেসিফিক কিছু নলেজ বা কিছু স্কিল দরকার। যেমন আপনি যদি সরাসরি কাস্টমারের সাথে ডিল করতে চান, বা আপনি যদি সেলস এর সাথে যুক্ত থাকতে চান, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু কমিউনিকেশনটা খুব ভালো একটা স্কিল আপনার থাকা দরকার। ইউ শুড লুক কনফিডেন্ট ওয়েন এভার ইউ টক, এবং সেই ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা পার্সোনাল সেলিং এ পড়ানো হয়, যে আপনি সেলস যখন কাস্টমারের সাথে প্রথম ইন্টারঅ্যাক্ট করবেন সেখান থেকে শুরু করে আপনি একটা সেলসকে যখন ক্লোজ করবেন, সেই ক্ষেত্রে কি কি স্কিল গুলো আপনার থাকা দরকার, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে হাউ ইউ লুক, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আর কমিউনিকেশন স্কিলটা আমি বলছি না যে শুধুমাত্র আপনাকে খুব স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলতে হবে, বিষয়টা তা নয়। যা বলছি সেটা খুব ওন করে বলা, কনফিডেন্টলি বলা, এবং যখনই আপনি কোনো ক্লায়েন্টের সাথে বা কোনো কাস্টমারের সাথে কথা বলবেন, তখনই আপনি
তার প্রোডাক্টটা কি, তার ব্র্যান্ডটা কি, সে কোন ইন্ডাস্ট্রি থেকে এসছে, তার ইন্টারেস্টের বিষয়গুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে একটু আমার মনে হয় যে জেনে নেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি সরাসরি কাস্টমারের সাথে কাজ না করেন, ইন দ্যাট কেস আপনি যদি বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করেন, যেমন আপনি যদি সাপ্লাই চেইন নিয়ে কাজ করেন, আপনি যদি লজিস্টিক্স ডিজাইনে কাজ করেন, আপনি যদি প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো সরাসরি কাস্টমারের সাথে মানে যোগাযোগ করতে হচ্ছে না। ইন দ্যাট কেস টেকনিক্যাল নলেজ গুলো থাকা জরুরি, যে সেলস কিভাবে আমরা ফোরকাস্টিং করতে পারি, প্রোডাক্ট আমরা সাপ্লাইয়ের সাথে ডিমান্ডটা কিভাবে আমরা ব্যালেন্স করে চলতে পারি, কারণ মানে বেশি প্রোডাকশন হয়ে যাওয়া ভালো নয়, আবার হচ্ছে যে যে পরিমাণ ডিমান্ড আছে তার থেকে কম পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করাটাও ভালো নয়। সো ইন দ্যাট কেস এই বিষয়গুলো সম্পর্কে স্কিল ডেভেলপ করা। তৃতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি আসলে সব ধরনের কাজই করছেন। যেমন হচ্ছে আমরা যদি ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখি, আমরা ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে দেখি, আমরা যদি হসপিটালস গুলোর কথা দেখি, এগুলো হচ্ছে এমন এক ধরনের জায়গা যেখানে আপনার সব ধরনের কাজই করতে হচ্ছে। আপনার বিহাইন্ড দ্য স্ক্রিনও কিছু কাজ করতে হচ্ছে, আবার সরাসরি কাস্টমারের সাথেও আপনাকে হচ্ছে ডিল করতে হচ্ছে। সো ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে যদি কমন একটা স্কিলের কথা আমি বলি, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে in every aspect of your job, but in every aspect of your career, it is going to be very helpful for anyone. সেই ক্ষেত্রে স্মার্টলি যে কোনো পয়েন্ট নিয়ে কথা বলা এবং সেটা যাতে মানে কাস্টমারকে বুঝতে পারা, বা যার সাথে আমরা কমিউনিকেট করছি তাকে বুঝতে পারা, তার ইন্টারেস্ট আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী তাকে মানে কনভিন্স করা, সেই বিষয়গুলো আসলে সেই স্কিলগুলো আসলে ডেভেলপ করা জরুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দুজনেই আমি দুজনেই বলেছিলাম, মানে একটু আগে আমরা রিলেটেড পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আসলে আপনি এটা ছাড়াও এডুকেশনাল যে নলেজ, যেটাকে আমরা বলছি মার্কেটিং রিলেটেড যে নলেজ গুলো, সেগুলো কিভাবে ডেভেলপ করা যায় সেই জিনিসগুলো। একটা জিনিস আমরা সবসময় ক্লাসে পড়াতে গিয়ে ফেস করি, সেটা হচ্ছে যে আমরা তো টেক্সট বেস পড়াশোনা করে থাকি বাংলাদেশে এখনো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা বইয়ে পড়ছি ঠিকই, যেমন আমরা মার্কেটিং পড়ার সময় ফিলিপ কোটলারের বই পড়ছি। ফিলিপ কোটলার এখন যদি আমার স্টুডেন্টরা মানে এটা ওনারা বেশি বুঝতে পারেন যে আমরা এখন যে বইগুলো পড়াই মার্কেটিং ম্যানেজমেন্ট বা প্রিন্সিপালস অফ মার্কেটিং, সেগুলো ওনারা কিন্তু মানে এখন ইন্ডিয়া, পাকিস্তান বা সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে ওনারা কিন্তু বইয়ে এক্সাম্পল গুলো দেন। একটা সময় ছিল যে আমরা আমেরিকান এক্সাম্পল ওলা বই মানে থিওরি গুলো আমরা পড়তাম আমেরিকান ব্র্যান্ডের বা আমেরিকান এক্সাম্পলের পার্সপেক্টিভ থেকে। তো এখন ওনারা নিজেরাই এই নিডটা অ্যাসেস করে ফেলেছেন যে আসলে শুধু আমেরিকান এক্সাম্পল দিয়ে পুরো পৃথিবীকে পড়িয়ে লাভ নেই, সে কারণে ওনারা সাবকন্টিনেন্টের স্টুডেন্টদের জন্য সাবকন্টিনেন্টের এক্সাম্পল গুলো দিয়ে থাকেন বা এশিয়ান ব্র্যান্ড গুলোর কথা বলে থাকেন। তো আমি সবসময় একটা জিনিস আমি বলে থাকি, সেটা হচ্ছে যে ক্লাসে পড়িয়ে কিন্তু শুধুমাত্র হচ্ছে স্কিল ডেভেলপ করা সম্ভব নয়। টিচার্স ক্যান হেল্প স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরাও যখন স্টুডেন্ট ছিলাম এই জিনিসটা আমরা বুঝতাম না, কিন্তু এখন যখন আমরা এই প্রফেশনটা এসেছি তখন আমরা বুঝতে পারি যে গ্যাপটা কোথায় ছিল। আমরা একটা জিনিস যখন একটা থিওরি পড়ছি, কিন্তু আমার আশেপাশে যে ব্র্যান্ডগুলো ঘোরাফেরা করছে, যে প্রোডাক্টগুলো বা ব্র্যান্ডগুলো আমি পারচেস করছি, তার সাথে থিওরিটাকে কিন্তু আমরা ম্যাচ করানোর চেষ্টা করি না। এই জিনিসটা একটা সবসময় এটা আমি ক্লাসে বলে থাকি যে এইটা একটা খুব জরুরি বিষয়। আপনি বিশেষ করে যদি আপনি মার্কেটিং এর স্টুডেন্ট হন, চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। একটা থিওরি আমি ক্লাসে পড়ছি, এটাকে আমরা জয়েন্ট ভেঞ্চার বলে, কিন্তু জয়েন্ট ভেঞ্চার আমার আশেপাশে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, কিন্তু সেগুলোকে আমরা আসলে প্রপারলি থিওরির সাথে রিলেট করতে পারছি কিনা। এই যেমন হচ্ছে রবির সাথে মানে এয়ারটেলের যখন অ্যালায়েন্স হয়েছে, সেটাকে কি বলে আমরা সবাই বইয়ে পড়েছি, কিন্তু সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি টার্মিনোলজিটা আমরা জানি, কিন্তু সেটাকে আমরা এক্সাম্পলের সাথে ফিট করাতে পারছি কিনা। সো আমরা স্টুডেন্টরা যখন মার্কেটিং নিয়ে পড়ছি, সেটা আন্ডার গ্র্যাড হোক, পোস্ট গ্রাজুয়েট হোক অথবা এক্সিকিউটিভ লেভেলে হোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা আশেপাশে যে ব্র্যান্ড গুলো অনেক টাকা ঢেলে যে কমিউনিকেশন গুলো করছে, যে অ্যাডভার্টাইজিং গুলো তৈরি করছে, সেটা হোক ডিজিটাল প্ল্যাটফর্মে হোক ট্রেডিশনাল প্ল্যাটফর্মে, আমরা কি শুধু সেগুলোকে মানে কনজিউমার হিসেবে দেখবো, নাকি আমরা মার্কেটিং পড়ছি বলে আমরা সেটার থেকে আরেকটু অ্যাডেড এফোর্ট দিয়ে সেগুলো দেখবো যে কেন একটা কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছে, এই অ্যাডভার্টাইজমেন্টটা বানানোর উদ্দেশ্য কি। সো স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি যে আপনি যে নলেজটা নিচ্ছেন সেই নলেজটাকে আপনি প্রপারলি অ্যাপ্লাই করছেন কিনা, ওই ইচ্ছাটাও কিন্তু আসলে ডেভেলপ করাটা খুব জরুরি। যে আমার আশেপাশে যা হচ্ছে, আমি যা পড়ছি সেটার সাথে আমি আসলে ম্যাচ করিয়ে দেখবো, যে তখন কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগে, পড়াটাও অনেক ইন্টারেস্টিং লাগে এবং আমরা নিজেরাই বুঝতে পারি যে আরে আশেপাশে যা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি।
সো কোম্পানিগুলো কেন কোনো কাজ করছে, কেন একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, কেন একটা আরেকটা ব্র্যান্ডের সাথে তারা কোলাবোরেশনে যাচ্ছে, কেন একজন কম্পিটিটরের সাথে একটা ব্র্যান্ড আরেকটা কম্পিটিং ব্র্যান্ড কোলাবোরেশনে যাচ্ছে, এরকম ইন্টারেস্টিং অনেক কিছু আমাদের সামনে হয়। তো আমরা মানে আমার সবসময় বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট করা, মানে থিওরি গুলো পড়ার সাথে সাথে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার পেছনে আপনার এফোর্ট দেওয়া, এবং সেটার জন্য এবং সেটার সাথে সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলোকে ম্যাচ করানো। আর প্রেজেন্টেশনের স্কিল বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যখন কথা বলি তখন আমরা আসলে বুঝতে পারি না যে আমাদেরকে দেখতে কেমন লাগে, বাট এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয় যে আমরা যখন কথা বলি যাতে করে আমাদের আমরা কেমন আমাদেরকে আসলে অকওয়ার্ড লাগছে কিনা। বিকজ আপনি যখন কোনো একজন কাস্টমারের সাথে কথা বলতে যাবেন বা আপনি যখন কোনো ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনাকে দেখে কিন্তু স্মার্টও লাগতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে দেখে কিন্তু কনভিন্সিংও মনে হতে হবে। মানে আপনি যে পয়েন্টগুলো বলছেন সেই পয়েন্টগুলো যাতে তাকে কনভিন্স করতে পারে সেরকম স্ট্রংও লাগতে হবে। সো এখানে আসলে সবকিছুরই একটা কম্বিনেশন দরকার। আপনার মুখও ভালো, মানে ভালো কথা বলতে হবে, ভালো পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, আপনাকে মানে দেখতেও স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজের অধিকারী হতে হবে। সবকিছু মিলিয়ে আসলে এখানে একটা ব্যাপার আছে, এবং চাকরির বাজারে সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যারা সরাসরি ব্র্যান্ড নিয়ে কাজ করেন তারা এই জিনিসগুলো, মানে যারা বছর পর বছর ধরে মানুষকে আসলে যারা চাকরি দিচ্ছেন তারা তাদের অভিজ্ঞতাটা মানে এখানে আরো অনেক বেশি ভ্যালু মানে ইনক্লুড করবে। এবং আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছেন এই জিনিসগুলো তারা সবসময় বলেন যে তারা যখন চাকরি ইন্টারভিউ বোর্ডে বসেন তারা ক্যান্ডিডেটকে দেখেই আসলে বুঝতে পারেন যে একে কেমন প্রশ্ন করতে হবে। সো এই ব্যাপারটা ক্যান্ডিডেটকে দেখেই যেহেতু বোঝা যায় যারা অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে পলিশ করার মানে কাজ আমাদেরকে করতে হবে, যে আমার স্কিল গুলো এবং আমি যে নলেজ গুলো আমার আছে সেগুলো আমি প্রপারলি হ্যান্ডেল করতে পারছি কিনা, প্রপারলি আমি প্রেজেন্ট করতে পারছি কিনা, এই বিষয়গুলো এই স্কিল গুলো আমার মনে হয় যে খুব বেশি বেসিক, খুব বেশি প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এর সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। আসলে আমরা ছোট থেকে একটা জিনিস জেনে আসছি যে পুঁথিগত বিদ্যার পর হতে ধন, নয় বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। অ্যাকচুয়ালি ব্যাপারটা ইস্যুটা অনেকটা তাই যে আমরা বইতে যা পড়েছি তা যদি আমরা রিয়েল লাইফে আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমাদের বইয়ের পড়াটাই সম্পূর্ণ বৃথা যাবে। তো আমরা চাবো অন্তত মার্কেটিং নয়, নট অনলি মার্কেটিং, যে কোনো পেশাতেই আমরা যারা আছি, যারা কিনা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছি, তারা কিনা আমাদের পড়াশোনার ক্ষেত্রটার সাথে সাথে আমাদের কাজের ক্ষেত্রটা একটা সামঞ্জস্য মিল তৈরি করব। মিল তৈরি করলেই হয়তো আমাদের ক্যারিয়ারটাকে আরো স্মুথলি ডেভেলপ করতে পারবো। ম্যাম কি আমার সাথে একমত ম্যাম? অবশ্যই সেটা খুবই Thank জরুরি, you. কারণ সেটা না হলে আপনি পড়াটার ক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন না আর পড়াটা অ্যাপ্লাই করতে পারবেন না। শিওর ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তুহিন স্যারের কাছে যাব। স্যার, স্যার আমরা দেখেছি সেলফ ব্র্যান্ডিং একটা ব্র্যান্ডিং সাইট আছে যেটা কিনা নিজেদেরকে ব্র্যান্ড করা। সো স্যার এই সেলফ ব্র্যান্ডিং সম্পর্কে কিছু বলবেন এবং আমরা কিভাবে আমাদের সেলফ ব্র্যান্ডিং করতে পারি বা এই বিষয়ে কিছু গাইডলাইন স্যার। আচ্ছা, সেলফ ব্র্যান্ডিং, দ্যাটস মিন্স ব্র্যান্ডিং ইয়োরসেলফ। আমি যখন ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোর্সটা আমি পড়াই, তো আমার কিন্তু একটা কমন অ্যাসাইনমেন্ট থাকে, ব্র্যান্ডিং ইয়োরসেলফ। ওকে, সো আমি যদি শুরুটা এভাবেই করি, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ব্র্যান্ড। ব্র্যান্ডের দুইটা পারপাস, একটা হচ্ছে আইডেন্টিফিকেশনস, আর আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশনস। আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড শো হাউ আই এম ডিফারেন্ট। সো আপনি যদি সেলফ ব্র্যান্ডিং করতে, ইটস ভেরি সিম্পল। ওয়ান, আপনাকে সবার মধ্যে থেকে যে আপনাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই আইডেন্টিফিকেশন তৈরি করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই আইডেন্টিফিকেশনটা কন্টিনিউ বা সাস্টেন করার জন্য ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ ডিফারেন্ট। ঠিক আছে? সো দিস ইজ দ্য ভেরি সিম্পল লজিক ফর ব্র্যান্ডিং ইউর সেলফ। এখন আসলে এটা কিভাবে করবো, তাই না? এটা কিভাবে করা যেতে পারে? এখন দেখেন, আমার কাছে যদি আমার ক্লাসে যখন একটা মানে 50 বা 60 জন স্টুডেন্ট থাকে, তো এখন তাদের মধ্যে ব্র্যান্ডিংটা কিভাবে হয়, ঠিক আছে, বা তাদের মধ্যে কিভাবে ব্র্যান্ডিংটা করতে পারে, তাই না? তো ভেরি সিম্পল। এখানে ক্লাসে নিশ্চয়ই সবাই তার ফার্স্ট হয় না, যে ফার্স্ট ইজ এ ব্র্যান্ড। ঠিক আছে, আবার তাহলে কি বাকিরা কি ব্র্যান্ড না, বা বাকিরা তাদের কিভাবে ব্র্যান্ডিং করবে? সো তার যেভাবে ব্র্যান্ডিং করবে, মানে ব্র্যান্ডিং করতে যাই, ফার্স্ট হচ্ছে আমার কোর এসেন্সটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি আমার কোর এসেন্সটা কি, কোন ভ্যালুটা আমি আসলে আমার এই কনজিউমার গ্রুপ, টার্গেট গ্রুপ যেটা আছে সেই টার্গেট গ্রুপের মধ্যে আমি এস্টাবলিশ করতে চাই।
ঠিক আছে? আর অ্যাট দ্য সেম টাইম ভেরি সিম্পল লজিক, যেটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমি কোন সিচুয়েশনে কোন রোলটা প্লে করছি। কোন সিচুয়েশনে কোন রোলটা প্লে করছি। একটা মানুষ দেখেন যে যখন সে অফিসে যায়, কারো না কারোর বস আবার কারোর সাবঅর্ডিনেট, হ্যাঁ? যেমন ফ্যামিলিতে আসে কারো ছেলে বা কারো মেয়ে, কারো হাজবেন্ড বা কারো ওয়াইফ, ঠিক আছে? সোসাইটিতে যখন যা থাকে যেটা হয় যে কারো ফ্রেন্ডস, ওকে, হ্যাঁ, বা কারো আত্মীয় রিলেটিভ। সো আমার কিন্তু একটা অ্যাজ এ হিউম্যান আই এম প্লেইং ডিফারেন্ট রোল। এখন প্রত্যেকেই কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্ট, প্রত্যেকেই কিন্তু আমার কনজিউমার্স। কনজিউমারের কাছে হাউ আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাইসেলফ, how I want to present my, what sort of value or core essence I want to establish. আমি যদি রিক্রুটারের পার্সপেক্টিভে চিন্তা করে থাকি, হ্যাঁ, অ্যাজ এ গ্রাজুয়েট আমি নিজেকে সেল করতে যাচ্ছি, নিজেকে এস্টাবলিশ করতে যাচ্ছি অ্যাজ এ ব্র্যান্ড। ইন্টারভিউ ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইউর সেলফ, সো হেয়ার ইউ হ্যাভ টু এস্টাবলিশ হাউ ইউ আর ডিফারেন্ট, হাউ what is your identity and how you are different. And if you can present in a proper way, in that case definitely you can be, there's a chance you can be selected. Okay, so ভেরি সিম্পল। ফার্স্ট আমি বলবো যে এটা ডিটেল ডিসকাশন, অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে আমি করতে পারি, হ্যাঁ, বাট ভেরি 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 বেসিক ইজ ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর কোর এসেন্স, যে আপনি কোন কোর ভ্যালু, আমি কোন ভ্যালুটা এস্টাবলিশ করতে চাই। সেটার জন্য আমাকে আই হ্যাভ টু আইডেন্টিফাই myself to my target customer groups, as well as I have to present myself, difference myself to this customer, to this customers group. আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বিষয়টা হচ্ছে তুমি স্যার আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা সেলফ ব্র্যান্ডিং করে থাকি। তো সেক্ষেত্রে সরি সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকগুলো কাজই করে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় সেলফ ব্র্যান্ডিং এর একটা অপোজিট অর নেগেটিভ সাইড ও ইফেক্টও পড়ে থাকে। তো স্যার এই নেগেটিভ ইফেক্ট গুলো কেমন হতে পারে স্যার, এই বিষয়টা কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ, নেগেটিভ ইফেক্ট মানে প্রত্যেকটা দেখেন, আপনি যদি কনজিউমার প্রোডাক্টস বা কনজিউমার ব্র্যান্ডিং কথা চিন্তা করে থাকেন, হ্যাঁ, তো কনজিউমার ব্র্যান্ডের যেরকম কিছু নেগেটিভ একটা ধরেন ব্র্যান্ড বিল্ডিং ক্যাম্পেইন, যেমন সাকসেসফুলও হয় আবার সেমন ফেইলরও হয়ে থাকে। ডেফিনেটলি সাকসেসফুলও হয়ে থাকে, ফেইলরও হয়ে থাকে। যেমন আমি দেখেন বেশ কিছু বছর আগে আমাদের একটা বিস্কিটের অ্যাড ছিল, ব্রিটেল বিস্কুট, তাই না? সো অ্যাজ এ ব্র্যান্ড মানে সে কিন্তু তার আইডেন্টিফিকেশনটা মানে খুব ভালোভাবে কনজিউমার গ্রুপের মধ্যে এস্টাবলিশ করেছে, ঠিক আছে? বাট তারা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, যেভাবে বিটেল বিস্কুটের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছে, যদিও তারা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, কিন্তু এটা কিন্তু মানুষ সেভাবে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে? এখন আমরা নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করার জন্য আমরা অনেক কিছু করে ফেলি। আমরা অলওয়েজ ওয়ান্ট টু শো আওয়ারসেলফ, সবকিছু সব জায়গায় যে নিজেকে শো করতে চাই। আমরা যদি মনে করি হ্যাঁ সবার মধ্যে যদি আমি নিজেকে শো করতে পারি, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, ঠিক আছে, তাহলে মনে হয় আমি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবো। সো আপনি এটাও কিন্তু মানুষ বুঝে, আপনি কিন্তু সকল ক্ষেত্রে বেস্ট হতে পারবেন না। বেস্ট সকল ক্ষেত্রে বেস্ট হতে পারে শুধু সিনেমার নায়ক, যেটা 3 ঘন্টার জন্য আরেকজন প্রডিউসার তৈরি একটা কল্পকাহিনীর মাধ্যমে একটা তৈরি করে থাকে। হ্যাঁ, তো যেটা আমি বললাম, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর টার্গেট গ্রুপ। ওই গ্রুপের ক্ষেত্রে আমার কি প্রমিসটা, কি ভ্যালুটা আমি এস্টাবলিশ করতে চাই, সেটাকে এস্টাবলিশ করতে হবে। এখন আপনি যদি যেটা হয় যে নিজেকে শো অফ করতে, যে আমরা অতিমাত্রায় ফেসবুক ইউজ করছি, অতিমাত্রায় ফেসবুকের মধ্যে অনেক ধরনের পোস্ট দিচ্ছি, শেয়ার করছি, নিজেকে স্মার্টনেস যাচাই করার জন্য আই এম ভেরি মাচ আপডেটেড পারসন, সো যার কারণে আমি অনেক যা পাচ্ছি তাই পোস্ট করছি। আলটিমেটলি কি হচ্ছে, এটা কিন্তু আমার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে। ওকে, অ্যাট দ্য সেম টাইম যে নিজেকে স্মার্ট তৈরি করার জন্য, ঠিক আছে, স্মার্ট তৈরি করার জন্য আমরা অনেক কিছু করছি, যেগুলো অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট বিয়ার করে নিয়ে আসছে। হ্যাঁ, আবার আমরা সেটা পাই মাঝে মাঝে দেখা যায় যে
ব্র্যান্ডিংটা আমরা টিচারদের কাছে করতে চাই, তাই না? যে টিচারদের কাছে করতে যেয়ে দেখা যাবে তাদের সাথে কন্ট্যাক্টে যখন আসি, সো এমন বাড়ি চলে যায় যে তাদের সাথে কনভারসেশনের একটা পর্যায়ে দেখা যায় যে এটা আর কিন্তু মানে সর্ট অফ অ্যারোগেন্সের দিকে চলে যায়। ঠিক আছে, সো ইন্টারভিউ সিমিলার, আপনি যদি ইন্টারভিউতেও নিজেকে ব্র্যান্ডিং করতে চান, এমন কিছু করা ঠিক হবে না, এমন ভাবে কথা বলা ঠিক হবে না, হ্যাঁ, যেটাকে আপনাকে অ্যারোগেন্স হিসাবে আইডেন্টিফাইড করে। ঠিক আছে, আর আবার এট দ্য সেম টাইম আমি কিন্তু বারবার বলছি, হোয়াট ইজ ইয়ার কোর প্রমিস? এমন কোনো প্রমিস করা যাবে না যেটা দিয়ে আপনার ডিসঅনেস্টি প্রুভ হবে। সো দিজ আর দ্য নেগেটিভ অ্যাসপেক্টস। আমি যতটুকু পারবো, আমার যতটুকু সামর্থ্য, আমি ততটুকুই আমাকে প্রমিস করা উচিত। সো ব্র্যান্ডিং ক্ষেত্রে মেইনলি কি, it depends on value and the promise. On the basis of this, customer trust and confidence grow up. আর যখন ট্রাস্ট এন্ড কনফিডেন্সটা গ্রো আপ হয়, তখন কিন্তু ব্র্যান্ডটা আস্তে আস্তে মানুষের মনে থেকে যায়। সো ফার্স্ট আপনাকে আপনার কোর প্রমিসটা এস্টাবলিশ করতে হবে, কাস্টমার গ্রুপের কাছে সেই প্রমিসটা ডেলিভারি করতে হবে, এবং ট্রাই টু কন্টিনিউ দিস ওভার দ্য পিরিয়ড অফ টাইম, as well as you have to be consistent on your performance. Okay, you have to consistent on your performance. Otherwise, it will bring the negative result for you. It show that you are a fraudulent brand, you are not trusted brand, you are a dishonest. Okay, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের লাইভ সেশনের একদম শেষের দিকে আছি। সর্বশেষ কোশ্চেনটি আমি ম্যামের কাছে যাচ্ছি। ম্যাম, বর্তমান সময়ে আমরা দেখছি, আমরা আমাদের যখন সেশনের শুরুর দিকে একদম ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার সেশন আমরা দেখেছি যে স্যার আমাদের কিছু বিষয় আলোচনা করেছেন যে আমাদের দেশে বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো, বর্তমানে বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আছে তাদের ফিজিক্যাল যে ব্র্যান্ডিং সিস্টেমটা, সেই ফিজিক্যাল ব্র্যান্ডিং সিস্টেমটা চেঞ্জ হয়ে অনলাইন ব্র্যান্ডিং সিস্টেমে চলে গেছে এবং কিছুটা পরিবর্তন হয়েছে ব্র্যান্ডিং এর। তো এই যে পরিবর্তনগুলো আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, এই ইম্প্যাক্ট নিয়ে ম্যাম যদি কিছু আলোচনা করতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে এটা তো অবশ্যই ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রির একটা ডিফারেন্ট সিনারিও তো অবশ্যই থাকবে, কারণ সব ইন্ডাস্ট্রিগুলোতে তো একই রকম ভাবে মার্কেটিং এর কাজ হয় না। বিশেষ করে কনজিউমার মানে কনজিউমার ব্র্যান্ডস যেগুলো আছে তারা যেভাবে ব্র্যান্ডিং করে থাকে, যেগুলোকে আমরা আসলে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড বলে থাকি, সেগুলোর ব্র্যান্ডিংটা বা সেগুলোর মার্কেটিংটা আসলে ডিফারেন্টলি হয়। তবে আনফর্চুনেটলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডগুলো যেগুলো, স্যার আমাদের ডিসকাস করার সময় একটা কথা বলেছিলেন যে ভিজিবিলিটিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটিং এ, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। সো আনফর্চুনেটলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে খুব প্রমিনেন্ট ব্র্যান্ডগুলোকেও বেশ স্ট্রাগল ফেস করতে হবে তাদের এই ভিজিবিলিটিটা ধরে রাখতে কনজিউমার, কারণ এখন যে অবস্থা সেখানে তারা সরাসরি আপিল করতে পারছে না কনজিউমারদেরকে, যাতে করে কনজিউমাররা তাদের প্রোডাক্টকে কেনে, যেটা তারা আগে করে আসছে। এবং এখন তাদেরকে মোর ট্রাস্টের ব্যাপারটা বিল্ড আপ করতে হবে, তাদের কনজিউমারকে অনেক বেশি এমপ্যাথি, অনেক বেশি সিম্প্যাথেটিক ভাবে তাদেরকে বিজনেসটা আসলে চালাতে হবে। সেখানে আসলে আমি বলবো যে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলোর জন্য আসলেই এটা একটা মানে রিস্কের ব্যাপার, যেখানে তাদের আসলে ঘুরে দাঁড়াতে বেশ কিছুটা প্রবলেম তাদেরকে ফেস করতে হবে। ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা, সেই ইন্ডাস্ট্রিটাতে বেশ একটা বড় ধরনের ঝুঁকির মুখে আছে, এবং আমি জানি না আসলে যে আমরা মার্কেটিং এ যে থিওরিতে পড়ি যে প্রচুর পরিমাণে প্রমোশনাল অফার দিয়ে বা প্রাইস ডিসকাউন্ট দিয়েও আসলে ট্যুরিজম সেক্টরটা দাঁড়াতে পারবে কিনা ওয়ার্ল্ড ওয়াইড। এছাড়া আরো ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, যে সেক্টরগুলো আছে ব্যাংক বা আদার ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা দিয়ে থাকে, তারা কিন্তু আসলে ট্রেডিশনাল মার্কেটিং এর বাইরে গিয়ে কতটুকু আসলে মানে কেমন ভাবে তারা আসলে তাদের মানে মার্কেটিংটা কিভাবে করলে তাদের মানে অবস্থার উন্নতি ঘটবে, সেটা আসলে দেখার বিষয়। ইনফ্যাক্ট আসলে এটা আমার পয়েন্ট অফ, মানে আমি যদি আমার কথা বলি, আমি আসলে এটা আসলে পুরোপুরি হচ্ছে দেখার বিষয় যে কিভাবে আসলে কোম্পানিগুলো এই কাজগুলো করবে। তো যদিও প্রথম একটা কথা, মানে সাধারণ একজন হিসেবে, মানে মার্কেটিং এ পড়েছি বলে আমি বলতে পারি যে এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মটাকেই হচ্ছে সবচাইতে বেশি অপরচুনিটি হিসেবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকেই গ্রহণ করতে হবে, যে কোনো ভাবেই হোক কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য, এবং প্রচুর পরিমাণে ভিজিবিলিটি বাড়ানো দরকার।
আমি জাস্ট এমনি দেখছিলাম যে একজন এমনি প্রশ্ন করেছেন বলে ওয়ার্ড আমার এই ইন্ডাস্ট্রিটার দিকে চোখ আটকে গেছে, যে অ্যাগ্রো বিজনেস ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে। অ্যাগ্রো বিজনেস ইন্ডাস্ট্রি এমনিতেই বাংলাদেশে খুব একটা মানে কি বলবো, যে একটা অবহেলিত ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা আসলে কনজিউমার, আমরা আসলে যদি জিজ্ঞাসা করা হয় আমাদেরকে যে আপনি কতগুলো অ্যাগ্রো বেসড প্রোডাক্টের নাম জানেন বা কতগুলো অ্যাগ্রো বেসড কোম্পানির নাম জানেন যারা অ্যাগ্রো বেসড প্রোডাক্টের সাথে যুক্ত, বা কতগুলো এসবিও আছে অ্যাগ্রো, আমরা কিন্তু সবাই আসলে সেগুলো সম্পর্কে ভালোভাবে জানি না। সেরকম কিন্তু অলরেডি বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যারা মোটামুটি লেস ভিজিবল। তো এখন তাদের জন্য এটা আরো বেশি চ্যালেঞ্জিং হবে যে কিভাবে তারা এই প্রোডাক্ট গুলোকে, তাদের কোম্পানিগুলোকে, তাদের যেটা স্যার বলছিলেন যে কর্পোরেট ব্র্যান্ডিং এবং প্রোডাক্ট ব্র্যান্ডিং, এই দুটো জিনিসকে কিভাবে তারা করবেন সেই জিনিসটা আসলে দেখার বিষয়। এবং পুরো পৃথিবীর জন্য এটা আসলে একটা বিশাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছি, এবং এটার ইম্প্যাক্ট আসলে কবে শেষ হবে আমরা আসলে জানি না। তো এরকম বেশ কিছু ইন্ডাস্ট্রি, মানে এই ধরনের কিছু ইন্ডাস্ট্রি, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তারপর ধরেন যারা হচ্ছে আপনার এই যে অ্যাগ্রোর কথা বললাম, এই ধরনের কিছু ইন্ডাস্ট্রির কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলোর কথা, যে এই ইন্ডাস্ট্রিগুলোকে বেশ কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। অন দ্য আদার হ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা, যে ব্র্যান্ডগুলো বা যে কোম্পানিগুলো যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে ফেলতে পারবে, যত তাড়াতাড়ি তারা ভিজিবিলিটি শো করতে পারবে, যত তাড়াতাড়ি কনজিউমারকে এঙ্গেজ করতে পারবে, তত বেশি তারা, আমার মনে হয় তাদের জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে প্রুভড হতে পারে। থ্যাংক ইউ ম্যাম। এর আমরা আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যারা কিনা মার্কেটিং সেক্টরে অনেকগুলা ইন্ডাস্ট্রি জড়িত আছে, আমি যে স্পেসিফিক্যালি কিছু বিষয় বলছি ম্যাম, সেটা হচ্ছে লাইক যারা পিভিসি প্রিন্ট করে, যেটা কিনা ব্যানার হিসেবে, ব্যানার ফেস্টুন গুলো যারা কিনা পিভিসি প্রিন্টের মাধ্যমে নিয়ে আসে, কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বোর্ড তৈরি করা। তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে তাহলে কি কমে যাবে? এইভাবে অ্যাডভার্টাইজিং এর সেক্টর গুলো কি আস্তে আস্তে কমে যাবে? তার মানে হচ্ছে ওই সেক্টর গুলোতে অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। হ্যাঁ, আনফরচুনেটলি সেটাই মনে হচ্ছে। একদম হয়তো বন্ধ হয়ে যাবে না, কারণ আমরা মার্কেটিং এ আইএমসির কথা বলে থাকি, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস এর কথা বলে থাকি, যে এখানে দেখা যায় পুরনো মানে ট্রেডিশনাল মিডিয়া এবং নতুন মিডিয়াগুলো, অল্টারনেটিভ মিডিয়া যেগুলোকে আমরা বলি, সেটা একটা কম্বিনেশন করতে বলা হয়। তো কোভিড-19 আসার আগেই কিন্তু আইএমসির ইম্পর্টেন্স নিয়ে কথা হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিগুলো, বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু আইএমসি কনসেপ্ট অ্যাপ্লাই করছিল। বেশ কিছু বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে তারা কিন্তু, এবং আমি শুধু বড় ব্র্যান্ডগুলো বলবো না, মাঝারি লেভেলের ব্র্যান্ডগুলোও কিন্তু আপনারা দেখবো, এবং একেবারে লোকাল বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে, ব্র্যান্ডগুলো আছে, তারাও কিন্তু ট্রেডিশনাল মিডিয়ার পাশাপাশি, মানে বিলবোর্ড, টিভিসি, প্রিন্ট মিডিয়া, এগুলোর পাশাপাশি কিন্তু তারা অলরেডি কিন্তু একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কাজ করছিল। বাট এখন যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে কনজিউমার কিন্তু সরাসরি, মানে এই কোভিড এর ভয়ে আমরা কিন্তু বাজারে যাচ্ছি না, আমরা সুপার স্টোর গুলোতে যাচ্ছি না, আমরা হচ্ছে যে মানে টেলিভিশনে আমরা এই বিজ্ঞাপনগুলো দেখছি না, বিলবোর্ডের অ্যাড গুলো দেখছি না, আমাদের সামনে সেই অ্যাড গুলো আসছে না। অ্যাক্সেস টেলিভিশনে কিছুটা আসছে, বাট বাকি যে আউটডোর মিডিয়া গুলো যেগুলো আছে, সেগুলো আমাদের কাছে অ্যাক্সেস হচ্ছে। অনেকে নিউজ পেপার রাখা বন্ধ করে দিয়েছে, আমি নিজের বাসায় নিউজ পেপার রাখা বন্ধ করে দিয়েছি, তো নিউজ পেপার অ্যাড আমি দেখছি না। সো এইগুলোর আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এইগুলোর মানে প্রভাব বা এইগুলোর যে ইউজ, সেটা আস্তে আস্তে অবশ্যই সেটা লিমিটেড হয়ে আসবে বলেই আমার মনে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়ার যে অনেকগুলো উইং আছে, সেগুলোই আমার মনে হয় এখন মোস্ট প্রমিনেন্টলি কোম্পানিগুলো ইউজ করবে। এটা জাস্ট আমি আমার একটা মানে কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি, বাট এটা অ্যাবসলিউটলি আসলে কোম্পানির স্ট্র্যাটেজির উপরেই নির্ভর করে যে তারা আসলে কিভাবে সেটা ব্যবহার করতে পারবেন বা পারছেন। থ্যাংক ইউ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো, মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ম্যাম এবং স্যার, আপনাদের দুজনের উদ্দেশ্যে বলছি এখন যে আমরা আমাদের লাইভ সেশনের একদম শেষ মুহূর্তের দিকে আছি, শেষের দিকে আছি। এই সময় আমরা আমাদের কিছু কমেন্ট করেছে, আমাদের কিছু ফ্রেন্ড এবং কিছু ভিউয়ার কমেন্ট করেছে, আমরা তাদের কমেন্টগুলো নিব এবং তাদের কমেন্টগুলো থেকে ম্যাম আপনাদের অপিনিয়ন, মতামতগুলো শেয়ার করবেন। একটি কমেন্ট ছিল, নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট হিসেবে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে ক্যারিয়ার বিল্ড আপ করার কতটা যুক্তিযুক্ত, এই বিষয়টি নিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দুজনই অলরেডি বলে ফেলেছেন। আমরা কিভাবে নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট হয়েও কিভাবে মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে মার্কেটিং ব্র্যান্ডিং এর ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। অনেক সেলস মার্কেটিং এ পড়াশোনা এবং চাকরি করার পরও সুনির্দিষ্টভাবে
আলাদা করতে পারে না মার্কেটিং এবং সেলস পার্টনারশিপ। ম্যাম এই বিষয়ে কিছু বলেন। আমার মনে হয় স্যার আগে বলুক, তারপর আমি অ্যাড করি। অনেকক্ষণ ধরে আমি একাই কথা বলছি। জি স্যার বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এর আগে এটা পার্থক্য করার আগে আমি একটু ম্যাডামের সাথে অ্যাড করি, হ্যাঁ? আচ্ছা, এখন তো আসলে অনেক ধরনের চেঞ্জ হচ্ছে বা আমরা অনেক কিছু এখন প্রেডিক্ট করছি, ঠিক আছে? একটা যে হচ্ছে রাইট নাও যে সিচুয়েশনের জন্য আমরা ডিজিটালের দিকে ঝুঁকে যাচ্ছি, হ্যাঁ? আবার তাহলে ভবিষ্যৎটা কি হবে? আচ্ছা, আমি যদি আপনাকে বলি এখন রাত বাজে 11:30, তাই না? যদি ধরেন নর্মাল সিচুয়েশন হতো বা আগামী 2 মাসের মধ্যে নর্মাল হয়ে গেল, ঠিক আছে? এবং ধরেন আজকে হলে আজকে আগামীকাল তো 29 সোজা হবে, তারপরে 2 দিন পরে ঈদ, তাহলে আপনি আজকে বসে এখানে লাইভ করছেন। যদি এটা নর্মাল সিচুয়েশন হতো আপনি লাইভ করতেন? ডেফিনেটলি লাইভ করতেন না, তাই না? আপনি থাকতেন কোথায় এই সময়? ডেফিনেটলি মেম্বার বা কাউকে নিয়ে মার্কেটে থাকতেন, শপিং এ থাকতেন, মার্কেটে থাকতেন। তাহলে এখন যে ব্র্যান্ড গুলো আছে, যে ব্র্যান্ড আজকে আপনি বাসায় বসে মোবাইল স্ক্রিনে দেখছেন, ল্যাপটপে আছেন, ঠিক আছে, অনলাইনে পারচেজ করছেন, যার জন্য কি হচ্ছে আপনি ডিজিটালি তারা ফোকাস হচ্ছে, অনলাইনে ফোকাস হচ্ছে। তাহলে আগামীকাল যখন সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে, আপনি তো আর নিশ্চয়ই এই সময় বসে অনলাইন লাইভ করবেন না, মোবাইলও দেখবেন না, আপনি থাকবেন মার্কেটে। সো ব্র্যান্ড তখন কি করবে? ব্র্যান্ড কি আপনার দৃষ্টির বাইরে যেতে চায়? সবসময় আপনার সাথেই থাকতে চায়। তার মানে কি তখন আপনার সামনে ভিজিবল হতে গেলে তার ওই পিভিসি, বিলবোর্ড, ব্যানার সবই লাগবে। আমি এই জন্য প্রথমে বলেছিলাম আসলে ফিউচারটা এই সিচুয়েশনটা কি পরিমাণ লেন্দি করছে বা কোন দিকে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করছে। এখন এই মুহূর্তে রাইট নাও বলা যাবে না যে আসলে আমার যারা ট্রেডিশনাল মিডিয়া যারা আছে তারা কি অবসলিউট হয়ে যাবে কিনা। হ্যাঁ, মানুষের বিজনেস সাইকেলে আপস এন্ড ডাউন হয়, ঠিক আছে। এখন একটা হচ্ছে হয়তো ক্রাইসিস মোমেন্ট চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাও তো বাস্তবতা, ঠিক আমাদের দেশে কতজন স্মার্টফোন ইউজার? সবাই তো স্মার্টফোন ইউজ করে না। আবার যারা স্মার্টফোন ইউজ করি, হ্যাঁ, কতক্ষণ আমরা তখন এই যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে থাকি। হ্যাঁ, হ্যাঁ, তা আমরা তো অন্য সময় আমাদের টোটাল টাইম 24 ঘন্টার অনেকটা সময় তো আমরা বাইরের দিকে বাইরে দিকে সবসময় তো অনলাইনে থাকি না। তাহলে কি ব্র্যান্ড গুলোকে আমাকে রিচ করবে না? ডেফিনেটলি রিচ করবে। তো রিচ করার জন্য যে মিডিয়াম বা ওয়ে গুলো লাগবে সেটা তো অবশ্যই। আর আপনার যেটা কোয়েশ্চেন ছিল মার্কেটিং এন্ড সেলস, হ্যাঁ, তো সিম্পল অ্যান্সার ইজ সিম্পল। যে একটু আগে যে একটা কোয়েশ্চেন ছিল যে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং, তো মার্কেটিং একটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং, যদিও গ্যাপটা অনেক রিডিউস হয়ে আসতেছে। সেলস ও মার্কেটিং এর একটা পার্ট। অনেকে আমরা সেলসটাকে মার্কেটিং মনে করি, ইটস টোটালি রং। মার্কেটিং যদি একটা বিশাল একটা বাস্কেট হয়ে থাকে, তার ছোট্ট একটা অংশ হচ্ছে সেলস, যেটা হচ্ছে আমরা ডিরেক্টলি ফেস টু ফেস কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে প্রোডাক্টটা তাকে পৌঁছে দিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছি। জি স্যার, আমরা নেক্সট কমেন্টে যাচ্ছি। নেক্সট কমেন্ট রাজন তরিকুল ইসলাম আমাদের এক ভাই কমেন্ট করেছেন যে সম্মানিত অতিথির কাছে আমাদের কাছে প্রশ্ন, আগামী ব্র্যান্ডিং এবং বিজনেস হবে ডিজিটাল মার্কেটিং ও ডাটা নির্ভর। আমাদের দেশে এই মুহূর্তে ডাটা সায়েন্স এবং ডিজিটাল টেকনোলজি বিষয়গুলো কর্পোরেট হাউসগুলো কিভাবে নেবে বলে মনে করেন? এই বিষয়ে যদি কিছু বলার থাকে। কর্পোরেট হাউসগুলো তো অলরেডি অবশ্যই ডেটা নির্ভর কাজ করছেন। তা না করলে আসলে আমরা এই যে প্রতিনিয়ত মোবাইল ফোনগুলোর কাছে, মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে মেসেজ পাচ্ছি বা এমন কোন বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে আমরা মেসেজ পাই, দেখবেন যেগুলো বা ইমেল পাচ্ছেন আপনার পার্সোনাল নাম্বারে, আপনার পার্সোনাল ইমেলে, যে আপনি যাদের কাছ থেকে কখনো কোনো প্রোডাক্ট কেনেননি। তো আমরা কিন্তু বসে ভাবি অনেক সময় যে এরা আমাদের নাম্বার কিভাবে পেলো, বা অনেক সময় ফোন করে যে আপনি এই ক্রেডিট কার্ডটা নেবেন কিনা ম্যাম, আপনার এই লোনটা লাগবে কিনা স্যার। তো ডেটা সায়েন্সের উপরে অলরেডি কিন্তু কোম্পানিগুলো কাজ করছে। হ্যাঁ, এখন যেটা মানে রাজন যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আরো কিভাবে আসলে এটাকে প্রযুক্তিগতভাবে মানে এটাকে আরো বেশি ডেভেলপ করা যায়। এখন প্রশ্ন সেটাই আসবে যে স্যার যেটা বললেন যে এখন আসলে সময়ই বলে দিবে যে আমাদের আসলে এটার জন্য আরো কত ইনভেস্ট করতে হবে। কারণ এখন না বিজনেস ইটসেলফ ইজ বিকামিং ডিজিটালাইজড, এবং বিজনেসকে অনেক বেশি মানে বিজনেস, আপনার ছোট বিজনেস করে হলেও টিকে থাকতে গেলে আপনাকে ডেটা সায়েন্সের উপর নির্ভর করতেই হবে। সো আর এরকম একটা সিচুয়েশনে আমরা এখন এসে দাঁড়িয়েছি যেখানে ডেটা সায়েন্সের উপর আমাদের নির্ভরতাটা আরো বাড়িয়ে দিতে হবে। আগে আমরা ডেটা সায়েন্সের উপর নির্ভর করে কোন কাজগুলো করতাম? কাস্টমারের সাথে কমিউনিকেট করা, হ্যাঁ, কাস্টমারের সাথে আমরা যেটাকে সিআরএম বলে থাকি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য আমরা ডেটা সায়েন্সটা ইউজ করতাম। সেলস ফোরকাস্টিং এর জন্য করতাম, কাস্টমারের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস এর জন্য হচ্ছে ডেটা সায়েন্স ইউজ করতাম।
কিন্তু এখন আমার মনে হয় কোম্পানিগুলোর ডেটা সায়েন্সের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে যেতে হবে, কারণ ডেটাগুলোকে তাদেরকে আরো বেশি ফিউচারে তাদের বিজনেসকে এক্সপ্লোর করার জন্য আরো বেশি ব্যবহার করতে হবে বলে আমার মনে হয়। আর আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উনি অলরেডি ডিজিটাল বাংলাদেশের কাজ করছেন, বাকি কোম্পানিগুলো যদি সেইভাবে সবাই মানে আমার মনে হয় যে শুধু তাদের বিজনেসের জায়গা থেকে নয়, পুরো কান্ট্রির পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে এই যে আমরা এখন কথা বলছি সেটা কিন্তু অবশ্যই টেকনোলজির মানে অবদান। তো সেরকম ভাবে কোম্পানিগুলো সবাই মিলে যদি সেভাবে ভাবে, আমার মনে হয় বিজনেসের বা কর্পোরেট সেক্টরে বা বিজনেস টোটাল বিজনেস সেক্টরে আমার মনে হয় সেটার একটা সুফল আমরা পাবো। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট আরেকটি কমেন্ট নিব আমরা, তারপরে আমরা আমাদের সেশনটি শেষ করব। লাস্ট কমেন্টটি স্যার অ্যান্সার আমাদের শ্রদ্ধেয় স্যার তুহিন স্যার দিবেন। এটা ছিল যে অনারেবল প্যানেল, প্লিজ শেয়ার ইউর নলেজ অ্যাবাউট ব্র্যান্ডিং ফর অ্যাগ্রো বিজনেস টু স্টার্ট ব্র্যান্ডিং ফর অ্যাগ্রো বিজনেস। How can we start? Considering our country scenario, branding for agro products or agro business farm itself, which will be more effective? जी sir. ওকে, সো অ্যাগ্রো বিজনেস ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, আসলে আমি বুঝতে বা জানতে হবে সেইভাবে তো একটা সারফেস লেভেলে কমেন্ট করা খুবই টাফ। হ্যাঁ, আমার অ্যাগ্রো বিজনেসে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছেন, হ্যাঁ, এটা কি ফিশ না ভেজিটেবল না ফ্রুটস, হ্যাঁ, তো এইভাবে না জেনে স্পেসিফাই না হয়ে আসলে বলা তো টাফ, বাট ওভারঅল যদি বলে থাকি, আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ডিউরিং আর্লি 90s এর দিকে আমি যখন ছোট ছিলাম, আমি তখন গ্রামে যেতাম। তো গ্রামে যখন যেতাম তখন ওই যে চাচা বা মামার সাথে যখন বাজারে যেতাম, তো দেখতাম যে লোকজন বাজারে যাচ্ছে, যারা বাজারে যাচ্ছে বয়স্ক লোকজন বাজারে যাচ্ছে, হাতে একটা খালি ব্যাগ নিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে এরকম একটা বোতল নিয়ে যাচ্ছে। অনেককে দেখতে পেতাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে আসলে এই ব্যাগ নিয়ে যাচ্ছে বুঝতে পারলাম, কিন্তু বোতলটা কেন দরকার? তো ব্যাগ কেন নিয়ে যেত? ব্যাগ নিয়ে যেত হচ্ছে বাজার থেকে বাজারগুলো করে আনার জন্য, হ্যাঁ, আর বোতল নিয়ে যেত তার কাছে সরষের তেল বা সয়াবিন তেল কেনার জন্য। ঠিক আছে, সো ওই সময় ছিল কি প্রোডাক্টটা বেসিক ফর্মে অফার করা হতো। আর এখন আপনি বাজারে যান কিভাবে? আপনি কিন্তু বাজারে যাওয়ার সময় টাকাও নেন না, আপনি একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে বাজারে চলে যান, কোনো ব্যাগও নিতে হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয় যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো তারা কিন্তু সেভাবে আপনাকে অফার করছে। ঠিক আছে, আর বাজার থেকে আমরা কি প্রোডাক্ট কিনি? বেশিরভাগ ক্ষেত্রে তো যে গ্রোসারি আইটেম, ভেজিটেবল, মাছ মাংস এগুলোই কিনি, তাই না? তো এখন ইকোনমি যত গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, হ্যাঁ, আমাদের পার ক্যাপিটাল ইনকাম যেহেতু বাড়তেছে, হ্যাঁ, তো গ্র্যাজুয়ালি কিন্তু সবকিছু কিন্তু আস্তে আস্তে ব্র্যান্ডেড প্রোডাক্টে দিয়ে যাচ্ছে। আমরা একটু বললাম আগে আমরা বেসিক ফর্মের প্রোডাক্ট কিনতাম, এখন কিন্তু সবকিছু কন্টেনারে থাকে। একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে চাই, একটা সয়াবিন তেল কিনি আর হচ্ছে এটা খাবার পানিই কিনি। হ্যাঁ, আবার এখন আরো আমার নিজেদের ট্রাস্ট বা কনফিডেন্সের জন্য আমরা যে মাছ বা মাংস যেটা কিনি, আমরা কিন্তু স্বপ্ন বা এগোরাতে যেয়ে কিনি, বা কিছু কিছু অনলাইন যারা ব্র্যান্ডিং করছে তাদের কাছ থেকে কিন্তু একটা স্পেসিফিক হাউস থেকে কিনি, যে ব্র্যান্ডেড হাউস থেকে কিনি। ঠিক আছে, কারণ কি মানুষের কনফিডেন্সটা, ট্রাস্টটা ওই জায়গাটায় তৈরি হয়েছে। ঠিক আছে, তো আপনি যদি অ্যাগ্রোবেজ বিজনেস করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টটা কি, তার কাস্টমার গ্রুপটা কি, আপনি কোন গ্রুপটাকে আইডেন্টিফাই করছেন। আর অ্যাগ্রো বেস প্রোডাক্টের ক্ষেত্রে যে কাস্টমার ট্রাস্ট বা কনফিডেন্স, যেহেতু এটা হচ্ছে খাবারের সাথে মানুষের মানে ওয়েলবিং এর সাথে ডিরেক্টলি রিলেটেড, সেই ক্ষেত্রে তারা এই ট্রাস্ট বা কনফিডেন্সটার উপর বেশি, প্রোডাক্টটা পিওর কিনা, হাইজিন কিনা, আপনি প্রপার ইনগ্রিডিয়েন্টস মেনটেন করেছেন, আপনার প্রিজার্ভেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, এছাড়া তো মার্কেটিং এ আদার যে টুলস গুলো আছে, প্যাকেজিং, প্রাইসিং, সবগুলোই ম্যাটার করে থাকে। বাট আমি বলবো আপনি অ্যাগ্রোবেস আগে প্রোডাক্টটা সিলেক্ট করে থাকুন, তারপর আপনি কি কাস্টমার গ্রুপটাকে আইডেন্টিফাই করুন, দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওই কাস্টমার গ্রুপের জন্য আপনি হোয়াট সর্ট অফ ভ্যালু ইউ আর গোয়িং টু প্রোভাইড। আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে অন্যদের তুলনায় নিজেকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন। So this is the, I think if you follow in this way, I think you can be successful. ম্যাম, আপনার পারমিশন নিচ্ছি। সর্বশেষ একটা কমেন্ট ছিল, যেটা যদি পারমিশন দেন তাহলে আমি কমেন্টটা নিচ্ছি। আসলে যে কমেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমানে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক উন্নয়নের চালিকা শক্তি যাকে ধরা হয় গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টর নিয়ে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন।
কোশ্চেনটা ছিল এমন, গার্মেন্টস সেক্টর বর্তমান সময়ে একটা কঠিন সময় পার করছে। বর্তমান সময়ে এবং কোভিড-19 পরবর্তী সময়ে এই সেক্টর তাদের ব্র্যান্ডিং কার্যক্রম কিভাবে করতে পারে যেন বড় ধরনের কোনো অর্থনৈতিক ক্ষতি থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবে? আচ্ছা, এই প্রশ্নটা আসলে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন নীতি নির্ধারকরা, কারণ আই এম নট আ গুড পারসন টু আনসার দিস কোয়েশ্চেন। গার্মেন্টস সেক্টর এমন একটা সেক্টর যেটা আপনি যেটা বললেন যে আমাদের আসলে অর্থনীতির চালিকা শক্তি আমরা বলে থাকি তো, এবং আমরা দেখতেই পাচ্ছি এবং আশেপাশে আমাদের আমার ফ্যামিলির মধ্যেও কিছু মানে আছেন, আমার কিছু আত্মীয় স্বজন আছেন যারা সরাসরি আর&ডি সেক্টরের সাথে যুক্ত। তাদের কাছ থেকে যতটা শুনতে পেরেছি যে কোভিড বাংলাদেশে যখন ঢোকে তার খুব অল্প সময়ের মধ্যেই আসলে এই সেক্টরটা অত্যন্ত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে, কারণ প্রচুর ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো আমাদের ক্লায়েন্ট তারা আসলে অনেক অনেক কয়েক হাজার কোটি টাকার মানে অর্ডার ক্যান্সেল করেছেন ডিউ টু দিস সিচুয়েশন। আমাদের যে সেক্টরটা আছে এই ক্ষেত্রে না আমার সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পলিসি লেভেলে কাজ করা ছাড়া আসলে এখন আর কোনো কিছু করার নাই, কারণ এই সেক্টরটা তো অলরেডি একটা এস্টাবলিশ সেক্টর, এখানে আসলে তাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করার খুব একটা বেশি কিছু নাই। এখন চ্যালেঞ্জটা একটাই, সেটা হচ্ছে আমরা কত তাড়াতাড়ি যে প্রোডাক্টগুলো অলরেডি যে অর্ডারগুলো অলরেডি করা মানে নিয়ে নেওয়া হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেগুলো তৈরি করে ফেলেছেন যেগুলো পড়ে আছে সেগুলোকে তারা কত তাড়াতাড়ি আসলে মানে এখন তাদের ক্লায়েন্টদের বা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবে। তো আমার মনে হয় যেটা সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের এই মুহূর্তে ব্র্যান্ডিংটা আসলে খুব একটা বেশি প্রয়োজন না, তাদের রাদার আমার মনে হয় যে সেলসের পিছনে সেলসটাকে তারা আসলে কিভাবে এনশিওর করবেন সেটা পিছনে আমার মনে হয় বেশি তাদের আসলে এখন এফোর্ট দেওয়ার সময়, কারণ কি গার্মেন্টস বাংলাদেশ আর&ডি সেক্টরের মোটামুটি ব্র্যান্ড ভ্যালু ওভার দ্য গ্লোব যারা তাদের প্রোডাক্ট কেনে, ইউরোপ বলেন ইউএস বলেন বা অন্যান্য কান্ট্রিগুলো, এটাতে মোটামুটি একটা ভালো রেপুটেশন নিয়ে তারা কাজ করছে। তো আটমোস্ট চ্যালেঞ্জটা এখন হবে যে কিভাবে আমরা আসলে আর্থিক ক্ষতিটাকে কিভাবে আমরা আসলে মানে রুখে দাঁড়াবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন যেটা আমার মনে হয়। থ্যাংক ইউ ম্যাম। আমি এর সাথে একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে আমি একটা একটা গার্মেন্টস সেক্টরে অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। তো সেখানে থেকে আমি যতটুকু জেনেছি যে ব্র্যান্ডিং সেক্টর যেমন ভিয়েতনাম তাদের ব্র্যান্ডিংটা কিভাবে করেছে এই বিষয়টা কিছুটা শেয়ার করি। তো তারা যখন কোভিড-19 ভিয়েতনামে অ্যাটাক করলো, ঠিক ওই সময়টায় ওরা কি করলো, তাদের গার্মেন্টস সেক্টরে অনেক একটা চেঞ্জ এনেছে। যেমন ধরেন ওয়ার্কারদের পিপিই দিয়ে কাজ করাচ্ছে, তারপরে হচ্ছে তাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেক ধরনের চেকিং এর ব্যবস্থা রেখেছে, যারা কিনা অসুস্থ হচ্ছে তাদেরকে আলাদা করেছে, এবং এই যে টোটাল প্রসিডিউরটা পলিসিটা সেই পলিসিগুলোকে তারা একটা পলিসি আকারে একটা পেপার বেস করে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে তারা সাবমিট করেছে, যাতে কিনা যারা বায়ার ছিল তারাও অ্যাসিওর হয়েছে যারা ওয়ার্কার তারা তাদের সেফটি জোন থেকে কাজ করছে এবং প্রোডাক্টগুলো অনেক সেফ আছে। কারণ আমরা এটাও জানি যে আমরা যেই গার্মেন্টস অ্যাক্সেসরিজগুলো ইউজ করে থাকি এই অ্যাক্সেসরিজগুলো তো কোভিড-19 থাকতে পারে, এবং যেই অ্যাক্সেসরিজগুলো আমরা ব্যবহার করি ক্লথসগুলো সেগুলো ব্যবহারের কারণে হয়তো বা আমারও হতে পারে। তো ম্যাম এটাও হয়তো বা ব্র্যান্ডিং একটা পলিসি হতে পারে। এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এটা আসলে পুরোপুরি নির্ভর করবে পলিসি মেকারদের উপরে এবং কত ভালো পলিসি তারা তৈরি করেন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাকিং এর বিষয়, পলিসি তৈরি করা, প্রপার পলিসি তৈরি করা। ভিয়েতনাম এই কারণেই বাংলাদেশের অর্ধেকের বেশি আর&ডি সেক্টরের অর্ধেকের বেশি মানে কি বলবো যে ক্লায়েন্ট কিন্তু ভিয়েতনামের কাছে এখন চলে গেছে। ভিয়েতনাম অলরেডি আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্টকে নিয়ে নিয়েছে, কিন্তু এই কারণে বিকজ অফ যে আমরা যে সেই রানা প্লাজার ঘটনা আজকে এত বছর হয়ে গেল, সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি যে আসলে কতটুকু এগোতে পেরেছি আমি আসলে জানি না। সো আলটিমেটলি এখানে কিন্তু পলিসি লেভেলেই কাজ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আপনার নিজের বিজনেসকে সাস্টেইনেবল রাখা, এবং যেহেতু এটা এমন একটা সেক্টর যেটা পুরো বাংলাদেশের অর্থনীতিকে চালায়, সো এই পুরো সেক্টরটা সাস্টেইনেবিলিটিটা রাখা। ঠিক আছে, আপনি যেটা বললেন না যে পিপিই অলরেডি দিয়েছে এবং ওদেরকে ওরা মানে এই জিনিসগুলো ক্লজ গুলো ওরা ওদের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করেছে, আমরা ঠিক তার উল্টো করেছি। থ্যাংক ইউ ম্যাম। আমরা আমাদের লাইভ সেশনের একদম শেষ মুহূর্তে, এই মুহূর্তে আমি আমাদের যে বড় ভাই বা যাদের কারণে আমরা আজকে যে ইউএমবি একটা প্রফেশনাল ক্লাব এস্টাবলিশ করেছি, সেই বড় ভাইকে আমাদের সাথে অ্যাড করছি। আসসালামু আলাইকুম স্বরূপ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেখছি আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমি পুরো প্রোগ্রামটা শুনছিলাম, এবং বিশেষ করে আমাদের ইএমবি এর জাহাঙ্গীরনগর ইএমবি এর প্রেস ফ্যাকাল্টি সবচেয়ে স্যার ম্যাডাম দুজনেই আমাদের সাথে আছে, জনপ্রিয় দুজন ম্যাডাম।
আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি প্রফেশনাল ক্লাবের পক্ষ থেকে। আমাদের সাথে আছে ডক্টর এমডি রাশেদ ওয়াহাব তুহিন স্যার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং তাদের সাথে আরেকজন আছে আমাদের ম্যাডাম বারোতা চক্রবর্তী, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমরা এখন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছিলাম ম্যাডাম এবং স্যারদের মুখ থেকে, এবং যেটা আশা করি সকলে অনেক বেশি কাজে লাগবে, তাদের প্রফেশনাল এবং ব্যক্তিগত ক্ষেত্রে সকল ক্ষেত্রে কাজে লাগবে। তো আমার একটা কোশ্চেন ছিল প্রফেশনাল ক্লাবের পক্ষ থেকে, বা আমার পার্সোনাল কোশ্চেন ছিল যে আমি নিজেও আমি সেলস এন্ড মার্কেটিং সেক্টরে আছি প্রায় দীর্ঘ 4 বছর যাবত। আমি বর্তমানে ঢাকা এজেন্সিতে আছি মার্কেটিং। অনেক ধারণা থাকে যে এটা এই যুগে এসে আসলে অবাক লাগে যে সবাই বলে যে সেলস এন্ড মার্কেটিং এর সেক্টরে যদি জব করে অন্য মুখে দেখে, একটু ছোট করে দেখে, খাটো করে দেখে যে সেলস এন্ড মার্কেটিং এ জব করো। তো বিষয়টা দিয়ে আমার কাছে তখন অবাক 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 লাগে যে আমরা আসলে কমন সেন্স দিয়ে কথা করতে বলি না হতে পারছে। সেলস এন্ড মার্কেটিং সারা ওয়ার্ল্ড যেখানে সেলস এন্ড মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ডমিনেট করতেছে, সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা কিভাবে করি যে সেলস এন্ড মার্কেটিং এ জব করো, এখানে তো কেরিয়ার নাই, বা সেলস এন্ড মার্কেটিং এর কথা শুনলেই মানে একটা লাক্সিক একটা একটা চিন্তাধারা, একটা মানসিকতা। এই বিষয়টা নিয়ে আমি ম্যাডাম এবং স্যারের কাছে একটু জানতে চাই। স্যার আপনি বলেন, আমি তারপর অ্যাড করি। আচ্ছা, আপনার যে কোয়েশ্চেনটা আছে এটা আসলে অনেক দিন ধরে মানে এই প্রফেশনকে নিয়ে একই ধরনের আলোচনা হয়ে আসছে। দেখবেন যে ইউনিভার্সিটিতে যখন ছেলেরা আন্ডার গ্রাজুয়েট জন্য অ্যাডমিশন টেস্ট দেয়, আপনার চয়েস দেওয়া হয় কোনটা ফার্স্ট চয়েস, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলো থাকে। আর আমাদের একটা মিসকনসেপশন থাকে মার্কেটিং তো আসলে পড়ার কিছু নাই, তাই না? একটু ভালোভাবে সুন্দরভাবে স্মার্টলি কথা বলতে পারে, ভালোভাবে কাপড় চোপড় পরতে পারলে তো মোটামুটি মার্কেটিং করা সম্ভব। হ্যাঁ, বাট সিচুয়েশন তো ওকে। আমি আপনাদের মানে দিন দিন আসলে উইথ দ্য প্যাসেজ অফ টাইম মানুষের মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে এবং হয়ে যাবে। হ্যাঁ, বাট যাদের মধ্যে এখনো এইটা নিয়ে সংশয় আছে, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আচ্ছা, সাপোজ আপনি একজন খুবই একটা ফাইন্যান্স এক্সিকিউটিভ বা হচ্ছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে কোম্পানিতে কাজ করছেন, তাই না? আর আপনি খুব ভালো আমার সাথে কাজ করছেন, আপনি খুব বেশি বিল করছেন, ঠিক আছে? আপনি প্রতি মাসে টার্গেট আপনার যে কাজ সেই কাজটা করছেন এবং বছর শেষে আপনি হয়তো প্রমোশনও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সিমিলারলি একটা মার্কেটিং এক্সিকিউটিভ, সেও হয়তো মার্কেটিং এক্সিকিউটিভ আপনার মতোই, আপনার সাথে এন্ট্রি লেভেলে ঢুকেছে। সেও তার যে টার্গেটটা দেয়া আছে, সে কিন্তু তার টার্গেটটা ভালোভাবে অ্যাচিভ করছে, আরো বেশি অ্যাচিভ করছে। দেখা যাচ্ছে কি সে যখন প্রতি মাসে তার টার্গেট অ্যাচিভ করে আরো বেশি এক্সিড করছে, হ্যাঁ, সেও স্যালারি পাচ্ছে, আপনিও স্যালারি পাচ্ছেন, বাট সে যখন টার্গেট অ্যাচিভ করে যাচ্ছে তার কাছে এডিশনাল বোনাস যোগ হচ্ছে, তার কিছু ইনসেন্টিভ বা কমিশন যোগ হচ্ছে। হ্যাঁ, আবার বছর শেষে দেখা যাবে ইয়ারলি সে তো তার হোল ইয়ারলি টার্গেট অ্যাচিভ করছে এবং সেলস ফোর্সের মধ্যে কম্পিট করে সে ফার্স্ট হয়ে গেল। আপনি অ্যাজ এন অ্যাকাউন্ট বা ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসাবে হয়তো আপনি খুব একটা বড় জোর প্রমোশন পেতে পারেন, ঠিক আছে? আর মার্কেটিং এক্সিকিউটিভ সে শুধু প্রমোশনই পাবে না, কোম্পানির টাকায় সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে আসবে। বেসিক ডিফারেন্সটা এটাই, মার্কেটিং যত বেশি রিস্ক ঠিক তত বেশি প্রফিটেবল। আপনি কোন জবে আছে, আপনার ফিক্সড স্যালারির সাথে এডিশনাল ইনকাম যে কমিশন বা ইনসেন্টিভ। আমি আমার কিছু ফ্রেন্ড আছে যারা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, ঠিক আছে? তো তারাই মানে খুব অল্প সময়ের মধ্যে খুব বড় সেলসে কাজ করে বড় পজিশনে চলে যায়। তো তারা বলছে আমার তো স্যালারি দরকার নেই, আমার যে কমিশন আছে, ঠিক আছে? তো আপনি দেখেন আমার এক ফ্রেন্ড, তার একটা বিগ ডিল হয় যে গভর্নমেন্ট এখন অনেক বড় বড় প্রজেক্ট চলতেছে। কোনো এক মাসে সে তার 2টা অর্ডার থেকে কয়েক লক্ষ ব্যাগের সিমেন্ট অর্ডার পায় এবং সে প্রতি ব্যাগে একটা, আমি মিনিমাম কমিশন দিচ্ছি, প্রতি ব্যাগে 1 টাকা কমিশন। সে 3 লক্ষ টাকা 3 লক্ষ ব্যাগ সেল করে থাকে, তার কিন্তু 3 লক্ষ টাকা তার এডিশনাল কমিশন থেকে আসছে এবং এটা কিন্তু অনলি 2টা অর্ডার থেকে। তারপরে আপনি দেখেন যে মানে পৃথিবীতে কোন প্রফেশনে আছে যে স্যালারির বাইরে এত বড় অফার বা এত বড় অপরচুনিটি। তো সেই সেন্সে আসলে মার্কেটিং এর জবগুলো অনেকেই লুকিয়ে, যদিও বলা হয় যে আমাদের মার্কেটে থাকতে হয়, বাইরে বাইরে থাকতে হয়, আমরা সবাই অলওয়েজ এয়ার কন্ডিশন অফিসে থাকি না। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি আমাদের বাইরে থাকি, আমরা মানুষ হিসেবে থাকি, আমার ফ্রিডম আছে, এখানে আমি কাজ করছি, আমি টার্গেট অ্যাচিভ করছি, আমি রিস্ক নিচ্ছি। সো আলটিমেটলি আমার গেইনটাও কিন্তু সেভাবেই আসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সৌরভ ভাই, আমি একটু স্যারের সাথে অ্যাড করবো। বিষয়টা হচ্ছে স্যার, আপনি
কোনো একটা সিমেন্ট কোম্পানিতে আপনার কোনো বন্ধু জব করছে, ঠিক একই রকম ভাবে আমার এক ফ্রেন্ড হচ্ছে একটা বাংলাদেশের রিনাউন একটা থাই কোম্পানিতে জব করছে। তো ওইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা মান্থলি যে পরিমাণে সেল করতে পারে তার থেকে 0.002% ওদের একটা শেয়ার বেনিফিটটা দেওয়া হয়। তো আমি আজকে ওর কাছ থেকে জানতে পারলাম যে ওদের বেনিফিটটা, মান্থলি যে বেনিফিটটা দেওয়া হয় 0.002%, সেই বেনিফিটটা ওর লাখ পরিমাণ পৌঁছে দেয়। তো এই যে Right. আলাদা বেনিফিটটা পাওয়া, এই আলাদা বেনিফিটটা কিন্তু শুধুমাত্র মার্কেটিং এবং সেলস এই ডিপার্টমেন্ট, এই সেক্টরগুলোতে যারা জব করছে তারাই কিন্তু বেনিফিট গুলো পায়। এবং মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে, সে কিন্তু প্রায়শই দেখা যায় যে তার কোম্পানি থেকে মালয়েশিয়া কিংবা দুবাই কিংবা হচ্ছে বড় বড় কান্ট্রি গুলোতে ট্রাভেলে যাচ্ছে, যেটা কিনা আমরা অন্য ব্যাকগ্রাউন্ডে হয় বা অন্য সেক্টরে কাজ করায় সেই ইয়াগুলা অপরচুনিটি গুলো পাই না। তো আমরা তাকে দেখে ঈর্ষান্বিত হই। তো সে আলটিমেটলি একটা কথাই বলে যে দেখো, তোমরা সারাদিন এসি রুমে বসে থাকো, এসি রুমে বসে বসে কিছু কাজ করো, আর আমি সারাদিন মার্কেটে মার্কেটে দৌড়াই, প্লাস হচ্ছে একটা বাইক নিয়ে সারাদিন ঘুরি, বিভিন্ন ডিলারশিপ শিপে ঘুরি। তো ডিলারশিপ গুলোতে ডিলার পয়েন্টে ঘোরার কারণে আমার যে রোদের তাপমাত্রায় আমার যে শরীরের ওটা পুড়ে যায়, সেটা হয়তো বা আমি দেশের বাইরে গিয়ে বড় 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে সেই তাপমাত্রাটা, শরীরের যে পোড়া অংশটা সেটা কমানোর জন্যই দিই। Right. আমি আচ্ছা, এখানে একটু সংযুক্ত করতে চাই। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম 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 বলুন, না না আপনি আপনার বলেন, শেষ হোক সর্বোচ্চ তারপর আমি বলবো। ওইটাই মানে আমি তো জাস্ট দুজনের কথাটা মিলিয়ে আসলে বলতে চাচ্ছিলাম যে এটা আসলে একটু টোটালি হচ্ছে পারসেপশনের ব্যাপার। আমরা এখনো খুব আনফরচুনেট যে সেলস এর প্রফেশনে যারা থাকে তাদেরকে এখনো আসলে আসলে একটু মানে অন্যভাবে দেখা হয়। বাট এখানে আসলে যে টপিকগুলো নিয়ে স্যার এবং ইফতি যেগুলো যে ইনফরমেশন গুলো দিল, আমার মনে হয় সেটা খুব পজিটিভ একটা বিষয়, এবং এই ইনফরমেশন গুলো অনেক বেশি শেয়ার হওয়া উচিত, অনেক বেশি মানে কমিউনিকেটেড হওয়া উচিত, যাতে করে মানুষ বুঝতে পারে যে আমরা কষ্ট করছি ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়ালি এবং নন ফাইন্যান্সিয়ালি প্রচুর পরিমাণে বেনিফিটেড হচ্ছি। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, মার্কেটিং এর মতো অন্য কোনো ডিসিপ্লিন কিন্তু নেই যে মানুষকে কনভিন্স করে তার পকেটের পয়সাটা বের করে নিয়ে আসে। মানুষ নিজে রাজি হয়ে তার পকেটের পয়সা বের, মানে পকেটের পয়সাটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু অন্য কোনো ডিসিপ্লিন শেখায় না, বা এটা কিন্তু অন্য কোনো ডিসিপ্লিন এই স্কিলটা কিন্তু করায় না, বা মানে আমাদেরকে শেখায় না। সো ইটস মানে অবশ্যই চ্যালেঞ্জ তো থাকবে। আমার মনে হয় পারসেপশনটা চেঞ্জ করাটা জরুরি। পজিটিভ যে বিষয়গুলো আছে সেটা আমরা যত বেশি স্প্রেড করতে পারবো, কারণ এখন মানে খুব ভালো ভালো মানে আমি দেখছি যে ক্যারিয়ার ডেভেলপমেন্টে মার্কেটিং এর যারা আছেন তারাই কিন্তু এখন খুব ভালো ভালো পজিশনে আছেন, এবং তারা ফাইন্যান্সিয়ালি বলেন, সোশ্যাল স্টেটাসের দিক থেকে বলেন, সবকিছুর দিক থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে মানে ভালো অবস্থানে আছেন, যথেষ্ট ভালো অবস্থানে আছেন। আপনি এনজিও সেক্টরের কথাই চিন্তা করেন না, এনজিও সেক্টরেও তো এখন হচ্ছে যে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যে মার্কেটিং এর নলেজ গুলো কিন্তু এখন তারা অ্যাড্রেস করে, যেটা 5 বছর আগে কিন্তু এনজিও সেক্টরে বিজনেসের গ্র্যাজুয়েটদেরকে তারা সেরকম ভাবে ওয়েলকাম করতো না। বাট এখন কিন্তু তারা ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটদের নিচ্ছে, মার্কেটিং এর গ্র্যাজুয়েটদেরকে নিচ্ছে, কারণ এই এনজিও গুলোতে, নন প্রফিট আইএনজিও যেগুলোকে আমরা বলি, সেগুলোতে কিন্তু মার্কেটিং, কমিউনিকেশন, ব্র্যান্ডিং এগুলোর পিছনে কাজ হচ্ছে। এক্স্যাক্টলি। তো আমি এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে ম্যাডামের সাথে স্যার স্যার বলতে জি স্যার আপনি শেষ করেন। জি স্যার। একটু আগে যেটা বললাম, যে আমি শুধু কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা দেখিয়েছি, হ্যাঁ। আর দ্য সেম টাইম সেলস এর যে ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ার প্রোগ্রেস, এটাকে আপনি অন্য কোনো সেক্টরের সাথে মিলাতে পারবেন না। এখানে কিন্তু হিউজ আপনি যদি আজকে পারফর্ম করতে পারেন, আপনি যে কোথায় যাবেন। যেমন আমি বলি, আপনারা তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশে বলতে গেলে এখন সেকেন্ড গ্রেড ইউনিভার্সিটি। আমি তো কুমিল্লা ইউনিভার্সিটি ছিলাম। আমার কুমিল্লা ইউনিভার্সিটি আমার ছাত্র যে 2014 সালে মার্কেটিং এ বা সেলস এ ক্যারিয়ার শুরু করে, ঠিক আছে। এখন সে দেশের রিনাউন একটা ব্র্যান্ড, আমি নাম না বলি, প্রাণের সাথে, প্রাণ আরএফএল কোম্পানির সে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, ঠিক আছে। তো সিনিয়র ব্র্যান্ড টোটাল ব্র্যান্ডের দায়িত্বটা তার। ওকে, কয় বছর? 14 থেকে 20, 6 বছর, তাই না? সে আমাকে রিসেন্টলি বললো, স্যার আমাকে আরেকটা কোম্পানি আমাকে হেড অফ মার্কেটিং অফার করে নিয়ে যাচ্ছে, আমাকে হেড অফ মার্কেটিং অফার করেছে, আমি কিন্তু যাচ্ছি না স্যার। কেন যাচ্ছেন না? বসে দেখেন স্যার, পুরো মার্কেটটা কিন্তু আমার প্রোডাক্টের পুরো মার্কেটটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু পুরো মার্কেটটাই জানি কোথায় কি করতে হবে। তো এই মার্কেটে আমাকে আর কিছু জিনিস জানার আছে, এরপরে কিন্তু আমি এটার মধ্যে অল ইন অল হয়ে যাবে। এটা কোথায় কি করতে হবে না করতে হবে কিন্তু পুরোটা আমার হাতে। তো আপনি যখন সেলসে সাকসেস হয়ে যাবেন, যখন পুরো মার্কেট সম্পর্কে যখন আপনার আইডিয়া হয়ে যাবে, আপনার কম্পিটিটর যে কোনো কোম্পানি, ঠিক আছে, আপনার ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। আর দেখেন 6 বছরের মধ্যে মার্কেটিং এর অফার পেয়ে গেছে, অন্য কোন প্রফেশন পাবেন আপনি? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট, ইজ ইট পসিবল?
ইটস টোটালি ডিপেন্ড অন পারফরমেন্স। আপনি যদি পারফর্ম করেন এখানে আপনার ডিগ্রি কি, আপনার সিজিপিএ কি, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইট ডাজন্ট ম্যাটার। আমার আরেকটা স্টুডেন্টের এক্সাম্পল দিই। আমি মানে মানে পিছনের ক্যাটাগরি, সবচেয়ে পিছনের দিকের স্টুডেন্ট গুলা অলওয়েজ তার হচ্ছে মেকআপ মিস, এই মিস, কুইজ মিস, অ্যাসাইনমেন্ট মিস লেগেই থাকতো। তার যখন বিবিএ পাস করে যায় তার সিজিপি হচ্ছে 2.7, অনলি 2.7, সে 3ও রিচ করতে পারে নাই। সে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এরিয়া ম্যানেজার, ঠিক আছে। আমার সাথে তার কিছুদিন আগে আরেকটা ইয়েতে কথা হইলো, বলছে স্যার আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার পেশেন্টটা ছিল আমি সেলসে কাজ করব, আমার নর্মাল পড়ালেখা হ্যাঁ করেছি, যেটা করার দরকার হয় করেছি, আমি অলওয়েজ দোকানে যেতাম, অলওয়েজ যে প্রোডাক্টগুলো দেখতাম, কোন প্রোডাক্টে কিভাবে প্যাকেজ করতেছে, কোনটার প্রাইস কত, এই কোন প্রোডাক্ট ক্যাটাগরিতে কতগুলো অফার আছে, ঠিক আছে। তো আমার কিন্তু স্যার প্রথম ইন্টারভিউতে আমার চাকরি হয়। সো আমি ক্যারিয়ার পার্সপেক্টিভে ক্যারিয়ার প্রোগ্রেস, সেলসে যে পরিমাণ প্রোগ্রেস আছে অন্য কোনো প্রফেশনে মানে এত প্রোগ্রেস নাই। স্যারের সাথে আমি একটু অ্যাড করবো যে আমার মাঝে মাঝে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমার বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ফ্রেন্ডের সাথে মাঝে মাঝে ডিবেট হয় যে তুই তো সেলসে চাকরি করছ, মার্কেটিং এ চাকরি। আমি ওদেরকে বলি যে আমি যদি বলি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে এইচআরএম, তারপর মার্কেটিং, শেষে হচ্ছে মার্কেটিং অবস্থান, কিন্তু আমি এদিক দিয়ে আমি উপরের দিকে রাখবো মার্কেটিং কে। কেন রাখবো? এই কারণে যে আমি ওদেরকে বলেছিলাম যে অ্যাকাউন্টিং এর একটা স্টুডেন্ট কিন্তু যদি মার্কেটটা সম্পর্কে জানে সে কিন্তু মার্কেটিং এ আসতে পারবে। ফাইন্যান্সের একটা স্টুডেন্ট আমাদের মার্কেটিং এ প্রবেশ করতে পারবে যদি সে মার্কেটিং সম্পর্কে তার আইডিয়া থাকে বা নেটওয়ার্কিং থাকে বা অ্যাক্টিভিশন গুলো জানে। একইভাবে এইচআরএম এর স্টুডেন্টরা পারবে, কিন্তু সবাই আমাদের এখানে এন্ট্রি করতে পারবে। এবং আমাদের আরেকটা দিক সেটা হচ্ছে গিয়ে মার্কেটিং এর একটা স্টুডেন্ট এন্ট্রি লেভেল থেকে সর্বোচ্চ টপ লেভেলে পর্যন্ত যেতে পারবে প্রমোশনাল দিক দিয়ে যদি আমি বলি, যেটা কিনা একটা অ্যাকাউন্টস এর একটা স্টুডেন্ট বা আমি বা একটা ফাইন্যান্স বা এইচআরএম এর স্টুডেন্ট সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত, ম্যানেজমেন্ট পর্যন্ত যেতে পারবে না, সিইও এমডি পর্যন্ত যেতে পারবে না। উনি হয়তো সর্বোচ্চ অ্যাকাউন্টস এর এজিএম হতে পারবে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ডিভিশনের দায়িত্বে যেতে পারবে, কিন্তু একটা মার্কেটিং এর স্টুডেন্ট সর্বোচ্চ লেভেলে সিইও এমডি পর্যন্ত হতে পারবে আমার যেটা মনে হয়। এবং আমি যদি চিন্তা ওইভাবে যদি আমি বলি সেক্ষেত্রে ওয়ার্ল্ড ডমিনেট করতেছে কারা বর্তমানে যারা জায়ান্ট লিডার আছে তারা আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে আছে বা তারা তো সেলস এন্ড মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর উপরে আসলে মানে ব্র্যান্ডিং দিয়ে আজকে এই অবস্থায় আসছে। তো মার্কেটিং এবং সেলসটাকে ছোট করে দেখার কোনো কিছু নেই, আমাদের কনসেপ্ট চেঞ্জ করতে হবে, আমাদের ধারণা চেঞ্জ করতে হবে। যে তুমি লটে পড়ো উকালতি মানে তো এমন মার্কেটিং এর স্টুডেন্ট, তোমার তো চানাচুর পাউরুটি এগুলো বিক্রি করতে হয়, কিন্তু সেলস এন্ড মার্কেটিং তুমি আর কি বুঝবা। কিন্তু একটা মার্কেটার বা একটা মার্কেটিং এর স্টুডেন্ট যে কত কিছু জানে, কত কিছু মেনটেন করতে হয়, তার কাছে কি পরিমাণ ডেটাবেস থাকে, কি পরিমাণ নেটওয়ার্কিং থাকে, আসলে মার্কেটিং এর স্টুডেন্ট ছাড়া এটা কেউ কল্পনা করতে পারে না। আর্লি, আমাদের হাতে সময় খুব কম, আপনি একটু তাড়াতাড়ি যদি আপনি আমি সরি, আমি একটু বেশি কথা বলতে হচ্ছে। তো আমি আমাদের একটু পরিকল্পনার কথা বলবো। আমাদের এই প্রফেশনাল ক্লাব কথা যদি একটু বলি, জাহাঙ্গীরনগর ইএমবি প্রফেশনাল ক্লাব, আমাদের এই ধরনের কোনো ক্লাব এখন পর্যন্ত আমাদের জাহাঙ্গীরনগর ইএমবি তে নেই। এই ক্লাবটা করার আমাদের কিছু সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের কমিউনিটি ডেভেলপ করতে এবং আমরা আমাদের মূলত নেটওয়ার্কিং এর জায়গাটা বেশি স্ট্রং করতে। কারণ আমরা জানি যে আমাদের ইএমবি তে অনেকেই আসলে বিভিন্ন সার্ভিসে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মানে ভালো ভালো পর্যায়ে আছে। এই নেটওয়ার্কিং এর জায়গাটা আমরা ক্রিয়েট করার জন্য আসলে ইএমবি প্রফেশনাল ক্লাবটা গড়ে তুলেছি, বিল্ড আপ করার চেষ্টা করছি। এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং রিক্রুটমেন্টের বিষয়গুলো বা ক্যারিয়ার ফেয়ার এই ধরনের বিষয়গুলো আমরা এনশিওর করবো। এই ক্ষেত্রে আমার শেষ কোশ্চেন থাকবে ম্যাডাম এবং স্যারের কাছে, ম্যাডাম এবং স্যারের কাছে যে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম এপিসোডে দীপু স্যার ছিল, স্যারকে একটা কথা বলেছিলাম যে আমরা অনেক বেশি লাকি। এই কারণে লাকি বলেছিলাম যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি গুলো দেখা যায় যে প্রফেসর, ব্যাচেলর প্রফেসর বা আপনারা যারা আছেন আপনাদের ওই প্রফেসর লেভেল পর্যন্ত যেতে হলে অনেক কাজ করতে হয় যে না এখন স্যারের কাছে যাওয়া যাবে, স্যার দিচ্ছে। কিন্তু আমরা এতটাই লাকি যে আমরা ডিরেক্ট ইচ্ছা হচ্ছে ম্যাডাম একটা পরীক্ষা করেছে, ম্যাডামের কাছে ডিরেক্ট বা স্যারের কাছে ডিরেক্ট চলে যেতে পারছি। সত্যি এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে আমরা তাদের সংস্পর্শে যেতে পারি, তাদের অনেক ধরনের আইডিয়া আমরা নিতে পারি, তাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতে পারি। তো আমার কোশ্চেন থাকবে যে প্রফেশনাল ক্লাবের যে কোনো ধরনের মানে ডেভেলপমেন্টের কাজে স্যার এবং ম্যাডামদের আমরা কিভাবে পেতে পারি, এবং ডেভেলপমেন্টের জন্য স্যার এবং ম্যাডামের যদি কোনো পরামর্শ থেকে থাকে। আমার মনে হয় ম্যাডাম আগে বলুক।
না, এটা তো আসলে প্রথমত আপনাদেরকে অনেক মানে অভিনন্দন যে আপনারা এই জিনিসটা ভেবেছেন যেরকম একটা প্ল্যাটফর্ম আসলে তৈরি করা দরকার, কারণ এখন যুগটাই হচ্ছে নেটওয়ার্কিং এর যুগ। আমি নিজে আগাবো এবং অন্যকেও মানে সাহায্য করব যাতে সে এগিয়ে যেতে পারে। একটা কমিউনিটির নেটওয়ার্কিং এর ব্যাপার আছে, কমিউনিটি ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে। আর এছাড়া আমরা এতটুকু বলতে পারি যেটা সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টির সব টিচাররাই মোটামুটি সকলেই অত্যন্ত কোঅপারেটিভ, তো আপনারা যে কোনো ধরনের সহযোগিতাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন। আর হ্যাঁ, এখন হয়তো আমরা বসে আছি, বাড়িতে বসে আছি বলে আপনারা মনে করছেন যে হ্যাঁ এখন তো আপনারা ফ্রি বসে আছেন এই জন্য আজকে আপনারা কথা বলছেন, শুধু তা কিন্তু নয়। আমরা চেষ্টা করি যে সবসময় হচ্ছে আমাদের যে কোনো স্টুডেন্টেরই যে কোনো ধরনের ডেভেলপমেন্ট মানে যে প্রস্তাবগুলো তারা করে সেগুলোতে কোঅপারেট করতে। তো আমার মনে হয় যে আপাতত আপনারা যেভাবে শুরু করেছেন সেভাবে আপনারা শুরু করেন। আপনাদের মানে সব ব্যাচের অ্যালামনাইদেরকে অ্যাড করা, এক্সিস্টিং স্টুডেন্টদেরকে অ্যাড করা। প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে ডেটাবেস তৈরি করা, যেটা যে কারা কারা আছে, কারা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তীতে আপনারা নিজেদের মধ্যে নেটওয়ার্কটা কিভাবে বের করা। আসলে এটার থেকে বাইরে কিছু নেই, কারণ আপনারা তো অলরেডি প্রফেশনাল, তো আপনারা জানেনই যে কিভাবে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজটা করতে হয়। এর বাইরে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আমাদের ডিন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা চেয়ারপারসন আছেন, শিক্ষক আছেন, প্রত্যেকেই হচ্ছে খুবই কোঅপারেটিভ এবং প্রত্যেকে খুবই ওয়ার্মলি কিন্তু আপনাদের বিভিন্ন ইনিশিয়েটিভ গুলোকে তারা ওয়েলকাম করে এবং করবেও বলে আমার মনে হয়। তো আমার মনে হয় যে মানে গুড লাক টু অল অফ ইউ, যে আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ আমি সো মাচ। আমি ম্যাডাম, এখন স্যারের কাছে একটু জানতে হ্যাঁ ম্যাডাম তো বলেই দিয়েছে আসলে। আপনি যেটা বলেন ঢাকা ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর আসলে তাদের কাছে যাওয়া, রিচ করা অনেকে হ্যাঁ তাদের আমাদের যদিও তারা আমাদের স্যার, আমাদেরও কিন্তু আমরাও কিন্তু very শঙ্কিত কি তাদের কাছে রিচ করা, অনেক সময় ফোন দিতে যাও ভয় পাই স্যার আসলে কিভাবে নেবে। তো সেই তুলনায় আসলে আপনারা লাকি, আমাদের যেহেতু এই পুল অফ ইয়াং ফ্যাকাল্টি, তো সবাই খুব ভেরি ওয়েলকামিং এবং সবাই খুব ফ্রেন্ডলি। আর আমরা আসলে আপনাদের এই মানে পজিটিভ যে কোনো এফোর্টই কিন্তু আমাদের ফ্যাকাল্টিতে ওয়েলকাম করা হয়। হ্যাঁ, কারণ আমাদের ইভিনিং এমবিএ কিন্তু আমাদের ডিন স্যার প্লাস আদার কোঅর্ডিনেটররা মিলে কিন্তু আপনাদের যে অ্যালামনাই সেটাকে কিন্তু পারমিশন দিয়েছে, আপনারা করেছেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনারা যে কোনো এফোর্টই নিন, যেটি প্রপার চ্যানেলে ডিন এবং কোঅর্ডিনেটর যারা আছে, চেয়ারপারসন যারা আছে, তাদের মাধ্যমে আসলে আজকে যেমন আপনারা আমাদের ডেকে পেয়েছেন, আমার মনে হয় সকল শিক্ষককেই পাবেন আপনারা আপনাদের যে কোনো পজিটিভ এফোর্টের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমাদের এত মূল্যবান পরামর্শগুলো দিয়ে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমরা অনেক কিছু পেয়েছি প্রোগ্রাম থেকে। বিশেষ করে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে পরিচিত দুজন টিচার বা সবচেয়ে প্রিয় দুজন টিচার। আমি আসলে যখন শুরু করার আগে আমার কাছে অনেক এসএমএস আসতেছিল যে বারোতা ম্যাম কখন আসতেছে বা তুহিন স্যার, এই নামগুলো আসলে ব্র্যান্ড, যে বারোতা ম্যাম, তুহিন স্যার। আমরা আপনাদের সাথে এভাবেই কানেক্টেড থাকতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনে করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই এফোর্ট আসলে খুবই ভালো লাগলো। আসলে অনেকদিন বাসার মধ্যে বন্ধই আছি। আসলে আমাদের তো যেহেতু শিক্ষক হিসাবে স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হলে এটাই আমাদের মানে মেইন ইয়ে। আর স্টুডেন্ট ছাড়া বাইরে থাকা, বাসায় থাকা, এটা আসলে আমাদের জন্য একটা খুবই মানে মানসিক একটা পীড়া। তো আপনার সাথে কানেক্টেড হতে পেরেছি, এটা আমাদের জন্য আসলে একটা খুব ভালো মুহূর্ত। বা এই মাধ্যমে সবার সাথে একটা যোগাযোগ হচ্ছে, যদিও আপনার দুজন সাথে কথা বলছি, বাট আই গেস এর মধ্যে শত শত স্টুডেন্টের সাথে আমরা আসলে কমিউনিকেট করতে পারছি। তো এই মুহূর্তে সবাই যতটা সম্ভব নিরাপদে থাকুন, আমাদের জন্য সবার জন্য দোয়া করুন। সামনে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। আমারও একদমই স্যারের মতোই কথা। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদেরকে আসলে এখানে সংযুক্ত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, কারণ আমরা আসলেই মানে খুব মানে আমরাও আসলে খুব চাচ্ছিলাম যে নর্মাল লাইফে ব্যাক করবো, স্টুডেন্টদের সাথে মানে কবে দেখা হবে, স্টুডেন্টদের সাথে কবে কবে ক্লাসে যাব। সো ইন দ্যাট কেস থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। আর সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, যারা আমাদের লাইভে ছিলেন বা যারা লাইভে হয়তো আসতে পারেন নাই, বাট সামহাউ প্রত্যেকে ইএমবি এর সাথে যুক্ত প্রত্যেক স্টুডেন্ট সবাইকেই মানে আমি ঈদ হয়তো পরশুদিন বা তারপরের দিন সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, যেন আবার ক্লাসে আমরা যখন ফিরে যাই সবাইকে যেন আমরা সুস্থভাবে আবার ফেরত পাই। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার নেটে একটু প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ সৌরভ ভাই, জি। তাহলে আমরা স্যার এবং ম্যাডাম ধন্যবাদ আপনাকে, আপনাদের উভয়কেই, যে আমাদের সাথে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় এবং বক্তব্য শেয়ারের মাধ্যমে, এবং আমরা আপনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছি।
মার্কেটিং খুব সমসাময়িক সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের জানার বাইরে ছিল, বা এই ইনফরমেশনগুলো এই সময় আমাদের জানাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আশা করি সামনে অন্য কোনো এপিসোডে অবশ্যই আপনাদের পাবো, তখন অন্য কোনো বিষয় নিয়ে বা এনাদের অনেক কিছু নিয়ে, অনেক ইনফরমেশন নিয়ে আমাদের কথা হবে ইনশাল্লাহ। তো ম্যাম, আমি আপনাকে এখন বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওয়ালাইকুম থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ। ভার্সিটি যখন ওপেন হবে, রিওপেন হবে, তখন আমাদের আবার দেখা হবে। আমরা আবার স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে জয়েন করবো এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই সবার সাথে একসাথে ক্লাস করব। আপনারা সেখানে আমাদের অনেক ভালো ভালো ইনফরমেশন দিবেন। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। তো স্যার, আমরা একদম সেশনের শেষের দিকে আছি, একদম শেষই বলা চলে। তো ধন্যবাদ। একই রকম ভাবে মমতা বারতা ম্যামের মতোই আমি আপনাকেও গ্রিটিং জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এতটুকু সময়, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা জানি যে আপনারা পার্সোনাল লাইফে কতটা ব্যস্ত, প্রফেশনাল লাইফের পাশাপাশি, তারপরেও আপনাদের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ সময় বের করেছেন, সময় দিয়েছেন। অনেক ইনফরমেশন জেনেছি, অনেক বিষয় আমরা জেনেছি, আমাদের স্কিলকে আরো ডেভেলপ করার জন্য আপনারা অনেক কিছু বলেছেন। তো ধন্যবাদ তার জন্য। স্যার, আপনাকে এখন আমাদের থেকে বিদায় জানাতে হচ্ছে। পরবর্তীতে ইন ফিউচারে অন্য কোনো সেশনে অবশ্যই নতুন কোনো প্রশ্ন নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্যার, যাওয়ার সময় যদি কিছু বলার থাকে আপনার আমাদের বিষয়ে আবার বলবেন। তো হ্যাঁ, আমি বলেই ফেলেছি। তো যেটা হচ্ছে আপনাদের এফোর্টটা আসলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আর সবাই ভালো থাকেন, সবাই যতটুকু সম্ভব নিরাপদ থাকেন। আর এই আসলে এই মহামারী বা এই দুর্যোগ কবে কেটে যাবে আমরা জানি না। আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি, সবাই সুস্থ থাকি আর সবাই সবার সাথে কানেক্টেড থাকি, যেখানেই থাকি না কেন। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সৌরভ ভাই, আপনাকেও আমার বিদায় জানাতে হচ্ছে। আপনার একদম শেষ মুহূর্তে এসে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার কিছু অপিনিয়ন, কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনার কোশ্চেনগুলো অ্যান্সার আশা করি খুব সুন্দরভাবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ উত্তর দিয়েছে। আপনি শেষ মুহূর্তে যদি আমাদের সাথে কোনো কিছু আজ শেয়ার করা বা নতুন কোনো প্ল্যান সম্পর্কে, যে ইএমবিএ প্রফেশনাল ক্লাব সম্পর্কে বলার যদি কোনো কিছু থাকে শেয়ার করবেন কাইন্ডলি। থ্যাংক ইউ ইফতি। শুরুতেই আমি বলবো আমি ইফতিকে থ্যাংকস জানাবো যে ইফতি এত সুন্দর করে প্রোগ্রামটাকে সাজিয়েছে, প্রোগ্রামটাকে ডেকোরেট করেছে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কিছু পরামর্শ, যুগোপযোগী কিছু পরামর্শ মার্কেটিং এবং ব্র্যান্ডের উপর জানতে সহযোগিতা করেছে। আমরা অনেকেই উপকৃত হয়েছি এবং উপকৃত হব বিশ্বাস করি। এবং সকলের প্রতি একটাই থাকবে, আপনারা সকলে প্রফেশনাল ক্লাবের সাথে সংযুক্ত হন, এবং আমরা আমরা আপনারা এবং আমরা মিলেই এক হয়ে আমরা একটা বিশাল নেটওয়ার্কের জায়গা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। আর আপনারা সকলেই বাসায় থাকবেন, সেফ থাকবেন আপনাদের প্রিয় পরিবারকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ সৌরভ ভাই, আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে এখন বিদায় জানাতে হচ্ছে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার, আমরা আমাদের আজকে লাইভ সেশনে একদম শেষ মুহূর্তে, একদম সর্বশেষ শেষে চলে এসেছি। আমাদের সাথে যারা সংযুক্ত ছিল, যে সকল শিক্ষক, দুজন গেস্ট, বিশেষ অতিথি, তারা তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দিয়েছেন, অনেক বিষয় শেয়ার করেছেন, অনেক বিষয় সম্পর্কে আমরা জেনেছি। হোপসো আমরা আমাদের ইন ফিউচার লাইফে আমরা এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করব, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা শুধু লাইভ সেশন দেখলেই হবে না, বা টিচারদের মতামত, ক্যারিয়ার গাইডলাইন বারবার আমরা শুনবো, জানবো এবং পরবর্তীতে ভুলে যাবো। এবার আমরা আমাদের গার্ডিয়ানদের কাছ থেকে মাঝে মাঝে একটা বিষয় শুনি যে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেলা, সেটা করা যাবে না। আমরা সেটা, যেটা আমাদের মগজে ঢুকবে সেই অনুসারে কাজ করব। আমি আমার লাইভ সেশনের মাঝখানে একটা কথা বলেছিলাম, পুঁথিগত বিদ্যার পর হচ্ছে নয় বিদ্যা নয় জন হলেই প্রয়োজন। আসলে আমাদের লাইভ সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাঝে অনেক ইনফরমেশন শেয়ার করা, এবং সেই ইনফরমেশনগুলো আমরা আমাদের পার্সোনাল লাইফে ব্যবহার করে, এবং সেই ব্যবহারটা এমনভাবেই করে যাতে আমাদের কেরিয়ারকে অনেক ডেভেলপ করতে পারে, এবং সেই কেরিয়ারকে ডেভেলপ করার জন্যই আমাদের এই লাইভ সেশন, এবং পাশাপাশি আমাদের যে ইএমবি কেরিয়ার ক্লাব। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন, আমাদের এই লাইভ সেশনটি দেখেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কোভিড-19 নিয়ে কিছু পজিটিভ বিষয় আপনাদের সাথে, সবার সাথে শেয়ার করি। কিছু বিষয় যে আমি আজকেও বাইরে যাওয়ার পরে দেখলাম, ভীষণ অনেক মানুষ তাদের পরিবার নিয়ে বাইরে গিয়ে বিভিন্ন শপিং সেন্টারে যাচ্ছে। সো কাইন্ডলি সবারকে সতর্কতামূলকভাবে বলছি যে কাইন্ডলি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবেন না। নিজের জন্য হলেও, নিজের পরিবারের জন্য হলেও ঘরে থাকুন। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়াটা আসলেই উচিত নয়। কারণ আমি যদি আজকে ইফেক্টেড হয়ে যাই, পাশাপাশি আমার বাসায় যারা বয়োবৃদ্ধ আছে কিংবা যারা অসুস্থ আছে, তারাও কিন্তু ইফেক্টেড হয়ে যাচ্ছে আমাদের কারণে। তো কাইন্ডলি সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপকামিং আমাদের
আমাদের যে এই সামনে ঈদ আসছে, ঈদুল ফিতরে অবশ্যই আমরা আনন্দ করবো। সেই আনন্দটা নিজে ঘরে থেকে নিজে ঘরের মানুষদের সাথে এবার আনন্দটা শেয়ার করব। ইনশাল্লাহ যখন কোভিড-19 ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যাব, তখন অবশ্যই আমরা সবাই মিলে একসাথে একইভাবে আমরা উদযাপন করব ঈদগুলো, সামনের ঈদগুলো। আর তার জন্য প্রয়োজন বেঁচে থাকা, আর বেঁচে থাকতে হলে প্রয়োজন সতর্কতা। আমরা সতর্কতার সাথে থাকবো, একসাথে থাকবো, বেঁচে থাকবো। ইন ফিউচারে ভবিষ্যতে আমাদের সাথে সবার সাথে দেখা হবে, শুধুমাত্র অল্প কিছুদিন, যতদিন কোভিড-19 আমাদের থেকে চলে না যাচ্ছে, আমরা কোভিড-19 এর বিপক্ষে কোনো অ্যাক্টিভিটিস না নিচ্ছি, তো ততদিন পর্যন্ত আমরা সতর্ক থাকবো। ইনশাল্লাহ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।